অরুণী প্লেটে এক পিস গলদা চিংড়ি নেওয়ার সময় রাবেয়া বললেন, এখান থেকে নিও না, এটা বাচ্চাদের জন্য করা হয়েছে। অরুণীর হাত থেমে গেল। ডাইনিং টেবিলে সবাই তার দিকে তাকিয়েছে। রাবেয়া অরুণীর শাশুড়ি হন। তিনি সব ব্যাপারে অরুণীকে নিষেধ করেন, এটা তার স্বভাব। কিন্তু খাওয়া দাওয়া নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করবেন সেটা ভাবেনি অরুণী। রাবেয়া বললেন, সবার মাথা গুনে চিংড়ি রান্না হয়েছে, তুমি একটা নিয়ে গেলে একজনের কম পড়বে। তুমি বরং ইলিশ ভাজা নাও। অরণি নরম কণ্ঠে বলল, মা, আমি তো ইলিশ মাছ খাই না কাটার জন্য। রাবেয়া এই কথা শুনে যেন কিঞ্চিত বিরক্ত হলেন। কাটার জন্য ইলিশ মাছ খাও না? মেয়েদের সব খাওয়া শিখতে হয়। কী আর করবে, একটা ডিম ভেজে খেয়ে নাও তাহলে। অরণি কি এখন খাওয়া ছেড়ে উঠে রান্নাঘরে ডিম ভাজতে যাবে? দীর্ঘশ্বাস ছেড়ে সে শুধু পালং শাক আর ডাল দিয়ে খেতে লাগলো। কিছুক্ষণ পরে অরণির সমবয়সী ননদ নীলিমা এসে গলদা চিংড়ি প্লেটে তুলে নিল। অরণি বড় বড় চোখে তাকিয়ে বলল, আরে নীলি, কী করছো? এটা তো বাচ্চাদের জন্য। কথাটা শুনে নীলিমা সহ ডাইনিং টেবিলের সবাই অরণির দিকে তাকালো। রাবেয়া অবাক হয়ে তাকালেন। অরণি হেসে বললেন, মাথা গুনে গুনে করা হয়েছে তো, তুমি নিয়ে গেলে একটা বাচ্চার কম পড়ে যাবে না? তুমি এইটা রেখে ইলিশ মাছ ভাজা নাও। নীলিমা একটু আহ্লাদ করে বলল, কিন্তু ভাবি, আমি তো ইলিশ মাছ কাটা বেছে খেতে পারি না, আর আমার চিংড়ি খুব ফেভারিট। তাতে কি হয়েছে, আমিও তো খেতে পারি না। তবু মা আমাকে চিংড়ি নিতে দেন নেই। বাচ্চারা তো আর চিংড়ি ছেড়ে ইলিশ খাবে না। আমি নেইনি, সেজন্য দেখো আমার প্লেট খালি। তুমি আমার মতো শাক আর ডাল দিয়ে খেয়ে নাও, নয়তো ডিম ভেজে খাও। কী আর করবে, ঠিক বলছি না মা? রাবেয়া বক্রদৃষ্টি তাকালেন অরণির দিকে। নীলিমা উদাস হয়ে বলল, সত্যি মা, আমার জন্য চিংড়ি নেই? রাবেয়া কঠিন গলায় বলল, কে বলছে নেই? চিংড়ি আমার বাচ্চাদের জন্য, তুইও আমার বাচ্চাই, তোর জন্য একটা চিংড়ি বরাদ্দ আছে। নীলিমা এবার অরণের দিকে চেয়ে হাসি মুখে বলল, দেখছে ভাবি, মায়ের কাছে সন্তানেরা সবসময় বাচ্চাই থাকে। অরণ্য হতাশ কণ্ঠে বলল, তাই তো দেখছি, কিন্তু আমি জানতাম শাশুড়ি নাকি মায়ের মতো। আজকে বুঝলাম কথাটা ভুল। আমার বয়সী হয়ে তুমি মায়ের কাছে বাচ্চা, আর আমি বুড়ি। নীলিমা খিলখিল হেসে উঠল, বলল, তুমি খুব মজা করে কথা বলো ভাবি। বিশুদ্ধ সত্যি কথাগুলো মজা করে বলতে হয় নীলি। রাবেয়ার চেহারা শক্ত করে খেতে লাগলো। অরণি চাচি শ্বশুরকে বলল, তাহসিন তো রাতে খাবে না, ও ঘুমিয়ে পড়ছে, তুমি বরং ওর চিংড়িটা খেয়ে ফেলো নাও অরণি। অরণি মুচকে এসে বলতে যাচ্ছিল সে খাবে না, কিন্তু এর আগে রাবেয়া ধমক দিয়ে উঠলেন, কেন ওকে দিচ্ছ? তাহসিন সকালে উঠে খেতে চাইলে? ফ্রিজে তুলে রাখো এটা। চাচি শাশুড়ি মুখ গোমরা করে রেখে দিল। রাবেয়া বাড়ির কর্ত্রী, তিনি যা বলেন সকলে তাই করতে হয়, না হলে বাড়ির সিডোর সুনাম সব একসাথে শুরু হলো। খাওয়া শেষে রাবেয়া আদেশ দিল, অরুণী, তুমি প্লেটগুলো কিচেনে নিয়ে ধুয়ে ফেলো। সারাদিন তো শুয়ে বসে থাকো, এখন একটু কাজ করো। খোঁচা না মেরে কথা বলতে পারে না এই মহিলা। অরণি সবসময় জবাব দেয় না, কিন্তু মাঝে মাঝে ধুয়ে ছাড়ে। এতগুলো নোংরা প্লেট দেখে অরণি অবাক হয়ে বলল, মা, এতগুলো প্লেট আমি একা কিভাবে ধোবো? আমাকে হেল্প করার জন্য কেউ এলে ভালো হতো। সেই কথাটা বলেছে কারণ বাড়িতে তার 3জন উপযুক্ত ননদ আছে। একজনের 23, অরণির থেকে 5 বছরের বড়। অরণি তাকে ডাকে রুমা আপু। আরেকজনের 21, অরণির থেকে 2 বছরের বড়, তার নাম তানজিমা। তৃতীয়জন হলো নীলিমা, তার 18, অরণির সমবয়সী। তারা ডিনারের পর হৈ হৈ করে লুডো খেলতে বসেছে। আর 51 পরিবারের সকলের এঁটো বাসন ধোয়ার দায়িত্ব পড়েছে একা অরণির ওপর, কারণ সে বাড়ির বউ, ঝি চাকরানির বিকল্প। রাবেয়া খোঁচা মেরে বললেন, এইটুকু কাজ একা করতে পারবো না? তোমার মা তোমাকে কি কিছুই শেখায়নি বড়দের মুখে মুখে তর্ক করা ছাড়া? রাবেয়া কথাটা এত জোরে বলল যে ড্রয়িং রুম থেকে শোনা গেল। নীলিমা আর উর্বি উকি মেরে তাকালেন। একজন ফিসফিস করে বলল, মা কাকে বকে রে? আরেকজন উত্তর দিল, কাকে আবার? ছোট ভাবিকে, সে তো সারাক্ষণ বকাই খায়। তারপর চাপা হাসির গুঞ্জন। অরণি এবার জবাব না দিয়ে পারল না, জোর গলায় বলে উঠল, তর্ক শেখাতে হয় না মা, এটা অভ্যাসের বিষয়। পরিস্থিতির চাপে মানুষ অনেক কিছু করে। আমাকে তর্ক করতে হয় কারণ এই বাড়িতে বিতর্ক ব্যাপারগুলো খুব বেশি দেখি তো, সেজন্য। অরণ্যের চাবুক পেটা জবাব দিয়ে এটো প্লেটগুলি রান্নাঘরে নেওয়ার জন্য গোছাতে লাগলো। রাবেয়া ছেড়ে দেওয়ার পাত্রী নন। ক্ষুব্ধ গলায় বললেন, তর্কটা যেমন শিখেছ তেমন যদি ঘরের কাজগুলো শিখতে, তাহলে আজকে সমস্যা হতো না। এজন্য বংশ থেকে মেয়ে আনতে হয়, পারিবারিক শিক্ষা বলে তো একটা ব্যাপার আছে। অরণ্য প্লেটগুলো নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছিল। শাশুড়ির কথা শুনে থেমে গেল। কাছে এসে ফিসফিস করে বলল, পারিবারিক শিক্ষার কথা যেহেতু বললেন, সেহেতু আমিও একটু বলি। আমার মা না হয় আমাকে বাড়ি থেকে কাজ শিখিয়ে পাঠান নেই, কিন্তু আপনার বাড়িতে 3জন বসে আছে,
যাদাক সারাক্ষণ ফার্মের মুরগির মতো বসে থাকা ছাড়া আপনি অন্য কিছু শেখাতে পারেননি। রাবেয়া এত বড় কথা শুনে অগ্নিদৃষ্টিতে তাকালেন। অরণি মিষ্টি হেসে বলল, খুব ভয় লাগে মা, শ্বশুরবাড়ি গিয়ে তাদের অবস্থা যদি আমার মতো হয়। জবাবটা দিয়ে অরণি দ্রুত রান্নাঘরে চলে গেল। রাবেয়া রাগে অগ্নিগিরির মতো জ্বলতে থাকে। 45 মিনিট লাগিয়ে অরণি থালা বাসন ধোয়ার কাজ শেষ করলো। রান্নাঘরে প্রচণ্ড গরম। অরণির শরীর ঘামে অর্ধেক ভিজে গেছে, খুব ক্লান্ত লাগছে তার। সিঙ্কের সামনে দাঁড়িয়ে থাকার কারণে কোমর পা উভয়ে ধরেছে। অরণি কোনো রকম হেঁটে বেডরুমে এসে বিছানায় বসলো। এসির টেম্পারেচার কমিয়ে ছেড়ে দিল। ঘর ঠান্ডা করে কিছুক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করছে। এমন সময় রুমে প্রবেশ করলো রাফাত। এসে ধপ করে বিছানায় বসলো। বিছানা নড়ে উঠল। অরণি ভয় পেয়ে বলল, কী ব্যাপার? রাফাত আদেশ দেওয়ার মতো করে বলল, আমাকে এখনই এক গ্লাস পানি দাও, গলা শুকিয়ে যাচ্ছে। অরণি একটু তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, তোমার হাতে কি হয়েছে? হাতে কি হয়েছে মানে? হাতে কিছু হয়নি। ও, আমার কাছে পানি চাইলে তো, তাই ভাবলাম তোমার হাতে মনে হয় কিছু হয়েছে, যে কারণে পানিটা ঢেলে খেতে পারছো না। রাফাতের ক্ষিপ্ত কণ্ঠে বলল, মা তো তাহলে ঠিকই বলে। কাজের কথা শুনলে তুমি বেয়াদব মুখের উপর জবাব দিতে শুরু করো। সমস্যা কি তোমার? অরণ্য হাই তুলে বলল, তোমাদের ভাষায় এটাকে বেয়াদবি বলে নাকি? আমাদের ভাষায় বলা হয় উচিত জবাব। শোনো আরও, এটা তোমার বাপের বাড়ি না যে সারাক্ষণ এচির নিচে শুয়ে মোবাইল টিপবে আর চটাং চটাং কথা বলবে। এটা জয়েন্ট ফ্যামিলি। এখানে থাকতে হলে সবার সাথে মিলেমিশে কাজ করে থাকতে হবে। গট ইট? অরণি ওই পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো। তারপর বলল, থ্যাঙ্কস ফর সাজেশন। এই আমার কথা কি তোমার ফান মনে হচ্ছে? এবার দায়সারা জবাব দিয়ে কি বোঝাতে চাইছো তুমি? অরণি জবাব দিল না। রাফাত কাছে এসে অরণিকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো। অরণি ফিরল না, শক্ত হয়ে শুয়ে রইল। রাফাত শরীরের শক্তি প্রয়োগ করে বলল, অরণি রাগ লেগে গেল। উঠে বসে রাফাতকে চড় মারল সে। রাফাত অপ্রত্যাশিত চড় খেয়ে হতভম্ব। অরণি ফিসফিস করে বলল, মায়ের চামচা কোথাকার। রাফাত এখনও বিশ্বাস করতে পারছে না যে অরণি তাকে চড় মেরেছে। সে কয়েক মুহূর্ত পুরো বোকা বেনে গেল। একটু পর যখন হুঁশ ফিরল, তখনই রাগে উঠে দাঁড়ালো, গজগজ করে ঘর থেকে বের হয়ে গেল। অরণির চোখে জল চলে এসেছে তখন। এই বাড়ির একটা মানুষ যদি তার সঙ্গে একটু ভালো ব্যবহার করতো। সবাই অরণির বিরুদ্ধে, এমনকি রাফাতও। মা যা বলে তাই বিশ্বাস করে সে অরণিকে ধমকাতে থাকে। প্রতিদিন এত অশান্তি আর ভালো লাগে না। তাই রাগের মাথায় আজ রাফাতকে সে চড় মেরেছে। এই চড়ের পরিমাণ যে খুব সূক্ষ্ম হবে না তা বোঝাই যাচ্ছে। একটু পর বাড়ির সবাই বেডরুমের ঘটনা জেনে যাবে। সবার সামনে আবারও অরণিকে অপদস্থ হতে হবে। অরণির চোখ জল মুছে দীর্ঘশ্বাস ছাড়ল। সে চেষ্টা করে প্রতিবাদ করে টিকে থাকার, কিন্তু দিন শেষে খুব হাঁপিয়ে ওঠে। তার সাথে রিপাতের বিষয়টা জীবনের সবচেয়ে বিষাক্ত ব্যাপারের মধ্যে একটা। তখন শীতকাল। অরণি সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছে। নবীনবর্ণ অনুষ্ঠানে তাকে শাড়ি পরা অবস্থায় স্টেজে নাচের পারফর্ম করতে দেখে রিফাত। সে ছিল ভার্সিটির সিনিয়র, ফাইনাল ইয়ার ছাত্র। অরণিকে প্রথম দেখে রাফাতের এত বেশি ভালো লেগে যায় যে সেদিনই প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে। রাফাত ভার্সিটির পপুলার বড় ভাই। সাঙ্গপাঙ্গ নিয়ে সারাক্ষণ ঘুরে ফিরে বেড়ায়। পলিটিক্স নাকি করে। তাই অরণি রাফাতকে সরাসরি রিজেক্ট করার সাহস পায়নি। সে বলে ভেবে জানাবে। অরণি চিন্তা করছিল রাফাত হয়তো কিছুদিন পর ব্যাপারটা ভুলে যাবে। অরণি তো আর প্রতিদিন সেজে গুজে ভার্সিটি আসবে না, স্টেজে উঠে নাচবে না। রাফাত তাকে দেখেও আকৃষ্ট হবে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অরণির ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আস্তে আস্তে কিছুই ঠিক হলো না, বরং আস্তে আস্তে সমস্ত ব্যাপার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো। রাফাত সেই যে বের হয়েছিল এখনও ঘরে ফিরে নেই। আজ সে বাড়িতে চর নিয়ে বড়সড় একটা হাঙ্গামা তো হবেই, বোঝাই যাচ্ছে। অরণের রুমের বাইরে বের হতে কিঞ্চিত ভয় করছে। সে মোবাইল হাতে নিয়ে মাকে কল ব্যাক করলো। মায়ের ফোনে তার ঘুম ভেঙেছে। এতক্ষণ সে ঘুমিয়েছিল। শারমিন ফোন রিসিভ করে কড়া কণ্ঠে বলল, হ্যালো। আরে এসব কি শুনছি আমি? কি শুনেছ আম্মু? তুই নাকি রাফাতকে থাপ্পড় মেরেছিস? তোর কাছে সে এক গ্লাস পানি চেয়েছে বলে এটা কেমন ব্যবহার? আরও অরণি আশ্চর্য গলায় বলল, তোমাকে এসব কে জানালো? কে জানালো সেটা কেন বিষয় না। তুই কি ভাবছিস তোর কাণ্ডকীর্তি আমার কানে আসবে না? সবই জানি আমি, রোজ খবর পাই। কাজটা কিভাবে করলি আমার মেয়ে হয়ে? আগে তো তুই এমন ছিলি না। বিয়ে হওয়ার পর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? শ্বশুরবাড়িতে আমাদের মান সম্মান ডোবাতে চাস? শাশুড়ির মুখে মুখে নাকি তর্ক করছিস ইদানিং? তোকে এই শিক্ষা দিয়েছি আমরা? রাফাত প্রতিদিন আমার কাছে তোর নামে বিচার দিচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু আজ তোর তুই লিমিট ক্রস করে ফেলেছিস একদম। অরণি মায়ের ধমকে রেলগাড়ি থামিয়ে বলল, 1 মিনিট, কে তোমার কাছে বিচার দিচ্ছে আমার নামে? রাফাত। শারমিন চুপ হয়ে গেল। রাগের মাথায় বোকামি করেই ফেলছে। রাফাতের নাম বলা নিষেধ ছিল। এখন তো স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে আবার ঝগড়া শুরু হবে। যদিও বিয়ের পর এখনও পর্যন্ত রাফাত আর অরণির ঝগড়া কখনো থামেনি।
ঝগড়ার কারণ বিশেষ রাতে তারা আলাদা ছিল। শারমিনের ধারণা বিয়ের 1 মাস হয়ে যাওয়ার পরও তারা আলাদাই আছে। তাদের প্রথম রাতে সেই ঝগড়া এখনও অব্যাহত। ছেলেমেয়ে দুটোর মধ্যে মিল মহব্বত কি কোনোদিন হবে না? মায়ের চুপ করে যাওয়া দেখে অরণি এবার শতভাগ নিশ্চিত হলো যে রাফাত সব কিছু বলেছে। অবশ্য মা না বললে অরণি বুঝতে ফেলতো ওই খাটাস এই কাজ ছাড়া কে আর করবে। কত বড় হিংসুক সে! নিজের পরিবারের কাছে তো অরণ্যকে 1 পয়সা মূল্য দেয়নি, এখন অরণ্যের পরিবারের কাছেও তাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে। এরপর একটা বিহিত করতে হবে। মায়ের পাশাপাশি ছেলেকেও টাইট দিতে হবে। রাগে অরণ্যের চোয়াল শক্ত হয়ে এলো। শারমিন নরম কণ্ঠে বোঝানোর উদ্দেশ্য করে বলল, তুই কাজগুলো ঠিক করছিস না? যত দ্রুত সম্ভব নিজেকে শুধরে নে, না হলে নিজের মতো তো বদনাম হবে, সাথে আমাদেরও। অরণি এখন মাকে কি বলে বোঝাবে যে রাফাতকে পানি চাওয়ার জন্য চর মারেনি, মেরেছে মায়ের চামচামির জন্য? রাবের সমস্ত কথা রাফাত অন্ধের মতো বিশ্বাস করে, অরণ্যের দিকটা একবার ভেবে দেখে না। রাবেয়া যদি বলেন, রাফাত তোর বউ মরে গেছে বাবা, যা কবর দিয়ায়, নিঃসন্দেহে রাফাত সেটাই করবে। অরণ্যকে জ্যান্ত অবস্থায় কবরে রেখে আসবে। অরণ্য যদি বলে আমি বেঁচে আছি, তখন রাফাত ধমক দিয়ে বলবে, আমার মা তাহলে কি মিথ্যে বলেছে? আমার মাকে তুমি মিথ্যুক বানাতে চাও? অরণ্য দীর্ঘশ্বাস ফেলল। শারমিনের উপদেশ দেওয়া থামলেন না। দীর্ঘ 50 মিনিট ধরে তিনি অরণ্যকে অনেক কিছু বোঝালেন। অরণি কিছু কথাগুলো শুনেই গেল, কিন্তু কিছু মানবে না। সে শুধু একটা কথা মানে, অবস্থা বুঝে ব্যবস্থা। এখানে যার অবস্থা যেমন, তার অবস্থা সেরকমভাবে করতে হবে। সবাই যদি অরণিকে আপন করে নেয়, তাহলে অরণি মিলেমিশে থাকবে না। কিন্তু সমস্যা হচ্ছে, এখানে কেউ অরণিকে আপন করে নেয়নি, বরং এমনভাবে বাড়ির সবাই একযোগে হয়ে ষড়যন্ত্র তার নামে ষড়যন্ত্র করতে থাকে যে তার মনে হয় অরণি যেন তাদের চিরশত্রু। আর অরণি তো কপাল করে বর পেয়েছে মাশাআল্লাহ। মায়ের কথায় উঠবোস করা ছাড়া বিশেষ কিছু করতে পারে না। জীবনে শুধু একবার মায়ের আদেশ অমান্য করেছিল রাফাত। মায়ের কথা না মেনে অরণিকে বিয়ে করে এনেছিল। সেই থেকে রাবেয়ার ক্ষোভ অরণির প্রতি। তিনি মনে করেন অরণি বুঝি রাফাতকে বশ করে ফেলেছেন। কি রিডিকিউলাস! অরণি মায়ের ফোন রেখে রুম থেকে বের হয়। পিনপথে নীরবতা বিরাজ করছে করিডোরে। অরণি আর রাফাত বেডরুমটা দোতলায়। বেডরুমের সাথে লাগোয়া ছাদ, সেই ছাদের সাথে স্টিলে সিঁড়ি দেওয়া। সেই সিঁড়ি দিয়ে যাওয়ার বাগানে যাওয়া যায়। ঘরের ভিতরে আর একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে যেতে হয় নিচতলায়। সেখানে সারাক্ষণ হাউকাও লেগে থাকে। অরণি সেই জায়গায় খুব কদাচিৎ যায়। বেশিরভাগ সময় নিজের রুমে থাকে, নতুবা শাশুড়ি ঘ্যান ঘ্যানে শুনতে শুনতে অতিষ্ঠ হতে হয়। অরণি যা ভেবেছিল তাই। বাগানের পাটি চাদর নিয়ে বিছানা পাতা, ছোটরা এসে বসে সন্ধ্যায় খেলাধুলো করে গল্পগুজব করে, আর রাফাত মাঝে মাঝে অরণির সাথে রাগ করে এসে এখানে ঘুমায়। অরণি বুঝে না ড্রামা করে সবাইকে বোঝানোর কী দরকার যে তাদের ঝগড়া হয়েছে, এমনকি তারা একসঙ্গে থাকে না। রাফাত বিছানায় শুয়ে এলে অরণি সোফায় চলে যায়। ড্রয়িং থেকে একটা সোফা এনে তাদের বেডরুমে রাখা হয়েছে। অরণি যে ওই সোফায় ঘুমায় এই কথা কেউ জানে না। সবাই ভাবে সোফাটা আরাম করে টিভি দেখার জন্য আনা হয়েছে। অরণি রাফাতের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। দেখে মনে হচ্ছে কত নিষ্পাপ। জীবনের জটিল কোনো অঙ্কই সে বোঝে না, তার মধ্যে শুধু সরলতা আর সরলতা। কেউ রাফাতের চেহারা দেখলে এমনটাই ভাববে। কেবল অরণি জানে এই লোকটা কত বদপায়, হিংসুটে আর অসভ্য। অরণি মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়াতে থাপড়াতে রাফাতের গাল চিরজীবনের জন্য লাল বানিয়ে দিতে। কখনো সে কল্পনা করে রাফাতকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে, অরণির হাতে বক্সিং গ্লাভস। সে শরীরের সমস্ত শক্তি একত্র করে রাফাতের চেহারায় ঘুষি মেরে যাচ্ছে। ঢিসুম ঢিসুম ঢিসুম। রাফাত নাক ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। অরণি এসব দেখে হো হো করে হাসছে আর বলছে, বল বল মায়ের চামচা, আর করবি চামচামি? মায়ের কথা শুনে আমার উপর চিল্লাবি, আমাকে অপমান করবি? রাফাত জবাব দিতে পারে না, মাথা নেড়ে বোঝায় না, সে কিছুই করবে না। কি উল্লাস! অরণি, এই স্বপ্নটা কবে যে পূরণ হবে। রুমে এসে দরজা বন্ধ করলো অরণি। বিছানায় সে স্বাধীনভাবে বিছানায় ঘুমাতে পারে। পুরো রুমটা তার। ভাবতে ভালো লাগছে। প্রতিদিন সোফায় ঘুমানোর কারণে সকালে উঠে অরণির ঘাড় ব্যথা করে, আর সকালে উঠলে ঘাড় ব্যথা করবে না। অরণি আরাম করে বিছানায় শুয়ে আছে। রাফাতের সাথে তার একটা গোপন চুক্তি আছে। সে চুক্তি কথা কেবল সে আর রাফাত ছাড়া পৃথিবীর অন্য কেউ জানে না। অরণি যেদিন বউ হয়ে এই বাড়িতে এসেছিল, রাবেয়া সেদিনে রূঢ় কণ্ঠে বলেছিল, কি জাদু মন্ত্রে আমার ছেলেটাকে বশ করেছিল আল্লাহ মাবুদ জানে। তোমার জন্য এই প্রথম রাফাত আমার অবাধ্য হলো, সেজন্য তোমার প্রতি আমি অসন্তুষ্ট। সরাসরি বলছি, আমি আবার সরাসরি সব বলে দেই। তোমার মাথায় আরও যত কুচিন্তা আছে সব ঝেড়ে ফেলো। এখানে থাকতে হলে আমার আদেশ মেনে থাকতে হবে। আর খবরদার, আমার বিরুদ্ধে আমার ছেলেকে কুমন্ত্রণা দেওয়ার কথা
চিন্তা মাথাতেও আনবে না, তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। অবশ্য তুমি একা বের হবে, আমার ছেলেকে নিয়ে নেই। নতুন বউয়ের সাথে শাশুড়ির মুখে এমন কথা শুনে অরণি থতমত খেয়ে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে বুঝতে পারে তার বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না। অরণি যাকে মায়ের আসনে বসাতে চেয়েছিল, সেই মাই তাকে প্রথম দিনে শত্রু বানিয়ে ফেলেছেন। দিন দিন এই মহিলা তার জীবনে অতিষ্ঠ করে তুলেছেন। কিন্তু প্রথমে রাফাত ছিল অরণির প্রেমে দিওয়ানা। অরণি বিষ খেতে বললে সে বিষ খাবে, সাগরে ঝাঁপ দিতে বললেও তাই করবে। এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল বুদ্ধিমতী অরণি। শাশুড়ির সাথে এক বাড়িতে থাকার চেয়ে রাফাতকে নিয়ে আলাদা থাকাই ভালো হলো না? বাসর ঘরে বসে রাফাত যখন এই ব্যাপারে অনুরোধ করে, তখন রাফাত সরাসরি বলে দেয় মাকে সে যথেষ্ট কষ্ট দিয়েছে, আর কষ্ট দেওয়া সম্ভব না। অরণি তখন শাশুড়ির হুমকির কথা রাফাতকে জানায়, কিন্তু রাফাত বিশ্বাস করে না। কারণ রাবেয়া ছেলের সামনে অরণির সাথে খুব মধুর কণ্ঠে কথা বলে, কিন্তু অরণি ওই মহিলার সাথে ভালো করে কথা বলার রুচি পায় না। এভাবে রাফাতের সামনে রাবেয়া নিষ্পাপ সেজে থাকেন, আর অরণি হয়ে যায় বেয়াদব ঘাট তারা। তবে বিয়ের প্রথম রাতে রাফাত বলেছিল তার মা যা বলবেন তা মেনে নিতে হবে। এখানে কিছু করার নেই, মা এমনই। বাড়ির সবাই যেমন সহ্য করে, অরণিকেও সহ্য করতে হবে। আস্তে আস্তে মায়ের মন জয় করতে হবে। অরণি স্পষ্ট জানিয়ে দেয় সে কারো মন জয় করতে পারবে না। যে তাকে দেখতে পারে না, তাকে তেল চর্বি মেখে সেবা করে মেয়ে অরণি নয়। সে কিছু সহ্য করবে না। আর যতদিন রাফাতের মায়ের চামচাগিরি বন্ধ না করবে, ততদিন অরণি রাফাতের কাছেও আসবে না। ছোঁয়াছুঁই তো দূরের কথা। রাফাত ভেবেছিল অরণি রাগের মাথায় এসব বলছে, 2 দিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয়নি। পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করে। অরণি বেডরুমে সোফা ঢুকিয়ে সেখানে ঘুমিয়ে শুরু করলো। একই বাড়ি, একই রুম, একই ছাদের তলায় তারা আলাদা। তাদের এই দূরত্বর কথা কেউ জানে না। আর এই দূরত্বর প্রধান কারণ ইগো। রাফাত মনে করে তার জায়গায় সে সঠিক, অরণি মনে করে তার জায়গায় নিজের সঠিক। এভাবে কেউ কারো কাছে হার মানতে রাজি নয়। তবে রাফাত মাঝে মাঝে বলে একদিন নাকি অরণি নিজের ভুল স্বীকার করবে। তখন রাফাতের পায়ে ধরে ক্ষমা চেয়ে কাঁদবে। রাফাত তাকে মাফ করে দিবে। অরণি এই কথা শুনে প্রাণ খুলে হেসে বলেছে, ঠিকই, আমি দেখার অপেক্ষায় আছি কে কার পায়ে ধরে। আজ বাড়িতে অনেক আয়োজন, প্রচুর বাজার করা হয়েছে, অনেক রান্নাবান্না। সকাল থেকে সবাই ব্যস্ত। অরণি খোঁজ পেয়েছে আজ রুমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্ররা নাকি অনেক উঁচু বংশ, তাদের কারি কারি টাকা গোল্ডের ব্যবসা আছে। এলাহি অবস্থা। ছেলে দেখতে সুদর্শন। রুমার পাত্র ভালো লেগেছে। এবার এই পাত্র যদি রুমাকে পছন্দ করে ফেলে, তাহলে আর কথা নেই। সকাল থেকে সবার মুখে শুধু পাত্রের গল্প। উর্মি ছোট চাচার মেয়ে, ক্লাস 7-এ পড়ে। অরণিকে সে ভীষণ পছন্দ করে। আজ সকালে উর্মি অরণির কাছে চুল বাঁধতে এসেছিল। অরণি খুব সুন্দর করে ফ্রেঞ্চ বেনি করতে পারে। উর্মির এটা পছন্দ। কথায় কথায় উর্মির থেকে পাত্র সংক্রান্ত সব খবর জানতে পারে অরণি। কিছুটা অবাক হবে সে। বাড়িতে এত কাণ্ড ঘটে যাচ্ছে, অথচ কেউ তাকে কিছু জানালো না। সকাল সকাল সে ব্রেকফাস্ট খেতে নিচে চলে গেছিল। তখন সবাই গুজুর গুজুর করে অনেক আলাপ করেছিল। অরণি এবার বুঝতে পারল যেগুলো ছিল পাত্র সংক্রান্ত আলোচনা। এইবারে সবাই এমনই। অরণির সাথে কেউ সহজে কথা বলে না। অরণি যদি নিজে থেকে তাদের সাথে কথা বলতে যায়, তবেই তারা উত্তর দেয়। এমন একটা ভাব করে যেন অরণি বাহিরের মানুষ, তার সামনে বাড়ির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করা নিষেধ। খুব অস্বস্তি লাগে অরণি, তাই সে সারাক্ষণ ঘরে বসে থাকে। তবে আজ বিকাল অন্যরকম কাণ্ড হলো। পুষ্পর মা অরণিকে এসে জানালো রাবেয়া তাকে রান্নাঘরে ডাকছেন। পুষ্পর মা এই বাড়িতে ছুটা বুয়ার কাজ করেন, শুধু সকালেই আসেন, কাজ শেষের দুপুরের মধ্যে চলে যান। কিন্তু আজ তাকে সারাদিনের জন্য রাখা হয়েছে। আজ বাড়ির অনেক কাজ, অরণি জানে তাকে কেন ডাকা হয়েছে। প্রস্তুত হয়ে সে নিচে নামলো। রাবেয়া অরণিকে দেখলে অযথা সবার সামনে চেঁচামেচি করে বলল, প্রথমে ভয় পেত অরণি, কিন্তু এখন আর ভয় পায় না, পাত্তাও দেয় না। রাবেয়া গজরাতে বলল, বাড়ির কাজ কত কাজ, অথচ কেউ পটের বিবি সেজে সারাক্ষণ 2 তলায় বসে আছে। কত কাজ, রান্নাবান্না কিভাবে হবে সেই চিন্তা কারো আছে? এত সহজ না সংসার করা। অরণি মিষ্টি এসে বলল, মা কি আমাকে মিন করে বলছেন? আসলে কি করব বলুন, এই বাড়িতে তো আমার নিজেকে মেহমান মনে হয়। কেউ আমার সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করে না। আজ যে রুমা আপুকে দেখতে আসবে, সেটা জানতে পারলাম একটু আগে, তাও পুষ্পর মায়ের থেকে। এখন মনে হচ্ছে পুষ্পর মা ছাড়া এই বাড়িতে আমাকে কেউ বুঝি চেনেও না। রাবেয়া অরণের দিকে তাকালেন না। মেজো জায়ের দিকে চেয়ে বললেন, মুখে মুখে তর্ক না করে একটু কাজে হাত লাগাও। দেখছো না কত রান্না বাকি? ওরা 7টার মধ্যে চলে আসবে। অরণি, তুমি আজ রূপচাঁদা মাছ ভুনা আর খাসির রোজালাটা করবে। মাছ কাটতে জানো তো? থাক, বাদ দাও, পুষ্পার মা কেটে দিবে। তুমি খেলে রান্নাটা সেরে আমাকে উদ্ধার করো। অরণির মুখ ফ্যাকাশে হয়ে গেল। জীবনে সে মুরগি রান্না করেন নাই। রাবেয়ার এই কথা জানে, তবু ইচ্ছে করে অরণিকে রান্নার দায়িত্ব দিচ্ছেন। অথচ বাড়ির রান্না করা মানুষের অভাব নেই। এখন যদি অরণি নিষেধ করেন, তাহলে তাকে অপমানিত হতে হবে।
আবার নিষেধ করতে না পারলে রান্না করে দেখাতে হবে। অরণি কী করবে? রাবেয়া শিলা চাচিকে তাড়া দিয়ে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার সাথে চলো, অনেক কাজ আছে। শিলা অরণিকে পছন্দ করেন, তাই অরণির সমস্যাটা বুঝতে পারলেন হয়তো। নরম কণ্ঠে বললেন, ও এত রান্না কিভাবে করবে রাবু আপা? বাচ্চা একটা মেয়ে, ও কি এর আগে রান্না বান্না করেছে? আমি বরং ওকে সাহায্য করার জন্য এইখানে থাকি। কোনো প্রয়োজন নেই, এইটুকু না পারলে আর কি পাবে? আর তুমি ওকে সাহায্য করবে কিভাবে? তোমার আলাদা কাজ আছে। অরণি একাই পারবে। কি অরণি পারবা না? অরণি বোঝাতে পারছে রাবিয়ার চালাকি, আর উদ্দেশ্য কেবল অরণিকে শাস্তি দেওয়া। অরণি মুখে মুখে সব কথার জবাব দেয়, তাই রাবিয়া তাকে সহ্য করতে পারে না। তাই ক্ষোভ তিনি এইভাবে প্রকাশ করছেন। অরণি মুখ ফুলে বলেন, পারবো, চেষ্টা করলে সব পারা যায়। ঠিক আছে, দেখি কেমন পারো। পুষ্পের মা অরণের দিকে শিলনোড়া এগিয়ে দিলেন। মশলা বাটতে হবে। অরণি অবাক হয়ে বলল, ব্লেন্ডার নেই? রাবেয়া রান্নাঘর থেকে বের হতে হতে জবাব দিলেন, ব্লেন্ডার দিয়ে মেহেন্দি বাটা হচ্ছে, এখন ওইখানে দিয়ে আবার মশলা বাটতে গিয়ে মেহেন্দির গন্ধ আসবে না? শিলনোড়া দিয়ে কাজ চালিয়ে নাও। অরণি অসহায় মুখে বলল, পুষ্পর্মা, আপনি মশলাগুলো একটু বেটে দিবেন আমাকে? রাবেয়া শয়তানি হাসি দিয়ে বলল, পুষ্পর্মা, এদিকে আসো, তোমার এখানে জরুরি কাজ আছে। অরণি, তুমি দ্রুত মশলা বেটে রান্না শুরু করে দাও। আমি এসে যেন দেখি মশলা বাটা হয়ে গেছে। পুষ্পর মাকে নিয়ে রান্নাঘর থেকে চলে গেল রাবেয়া। অরণি নিঃসঙ্গের মতো দাঁড়িয়ে রইল। সে কিভাবে মশলা বাটবে? নোরা তো হাতেই তুলতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। দজ্জাল মহিলা অরণির সাথে এমন করলো তো? ঠিক আছে, অরণি আজ এমন রান্না করবে যে পাত্রপক্ষ কেবল খাবারের চেহারা দেখলে হাত ধুয়ে পালাবে। অরণি গায়ের ওড়নাটা ভালো মতো কোমরে বেঁধে নিল। সে জন্মের রান্না করবে আজ। অরণির হাত পুড়ে গেল। পুড়ে গেলে বললে কি হবে? তেলের ছটা এসে হাতে ফোসকা পড়ল। অরণি ব্যথায় এত জোরে চিৎকার করলো, কিন্তু কেউ এলো না। মাছ ভাজা চুলোয় যাক, সে দৌড়ে নিজের রুমে চলে গেল। হাতটা কি জ্বালাপোড়া করছে, ড্রয়ার থেকে খুঁজে অ্যান্টিসেপটিক নিয়ে লাগায়। তারপর ছাদে চলে এলো। ছাদে এখন খুব বাতাস, একটু বসে থাকতে ভালোই লাগছে। রান্নাঘরে এতক্ষণে গরমে অস্থির লাগছে। এদিকে মাছ ভাজা সে চুলোয়, সেই চুলে বেমলন ভুলেই গেল অরণি। একটা বিষয় ভালো করে ভেবে দেখেছিল সে, সব রান্না খারাপ হলে পাত্রপক্ষ বুঝতে পারে, ভাবতে পারেন তাদের ইচ্ছে করে বাজে খাবার খেতে দেওয়া আছে। এতে তারা বিয়েতে না করে দিতে পারে। আরও অনেক কিছু হতে পারে। যেহেতু রুমাকে পাত্রকে পছন্দ হয়েছে, তাই অরণি চায় না বিয়েটা কোনোভাবে ভাঙুক। তবে শাশুড়িমাকে সায়স্তা করতেই হবে। তাই অরণি মাংসের রেজালা ইউটিউব দেখে আর মাকে ভিডিও কল করে দিয়ে সুন্দর করে রান্না করেছে। কিন্তু মাছটা রাঁধতে চেয়েছিল বিচ্ছিরি করে, কারণ মাছ অনেকে খায় না। আর একটা আইটেম টেস্ট খারাপ হলে পাত্রপক্ষ তেমন কিছু মাইন্ড করবে না, কিন্তু রাবেয়া খুব আফসোস করবেন। অন্তত এইটা বুঝতে পারবেন যে অরণির রান্নার দায়িত্ব দেওয়া ভুল হয়েছে। একটা শিক্ষা অন্তত হবে। মেন গেটসে বিশাল একটা মাইক্রো এসে ঢুকলো। অরণি বুঝতে পারলো পাত্রপক্ষ চলে আসে। সে দক্ষিণ দিকে আম গাছের আড়ালে দাঁড়িয়ে পড়লো, যাতে ভালো করে সবাইকে দেখতে পারে। পাত্রের অনেক প্রশংসা শোনা আছে। দেখা যাক রুমার হবুর বর কেমন। একে একে অনেক মানুষ মাইক্রো থেকে নামলো। 4-5 জন মহিলা, 2টা যুবতী মেয়ে, একটা কিশোরী মেয়ে আর কয়েকজন পুরুষ। পুরুষদের মধ্যে পাত্রকে বোঝাই গেল না। সুদর্শন কাউকে মনে হয়নি। অরণি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেজ চাচা শ্বশুর, অরণির শ্বশুর, ছোট চাচা, তাহসিন সবাই পাত্রপক্ষের গেট থেকে রিসিভ করে ভেতরে নিয়ে যাচ্ছে। অরণি এসব দেখতে দেখতে হঠাৎ অন্যমনস্ক হয়। তার নিজের বাড়ির উৎসবের কথা মনে পড়ে গেল। আপুকে যেদিন দেখতে আসতে পিছন থেকে কারো গলার আওয়াজ শোনা যায়। খুব পরিচিত কণ্ঠ। রিফাত নাকি? অরণি ছাদের পেছন গিয়ে দেখল সত্যি রিফাত একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটা কিছুক্ষণ আগেই দেখেছে অরণি। পাত্রপক্ষ গাড়ি থেকে নেমেছিল। তারা একসাথে বাগানের পেছন সাইডে কি করছে? চারপাশ নিরিবিলি থাকা অরণি তাদের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিল। মেয়েটা বলছে, আমার কিন্তু হাঁটতে খুব ভয় লাগছে। আচ্ছা, এখানে স্নেক নেই তো? আছে না, বড় বড় স্নেক আছে। ওমা, কি বলেন? আমার খুব ভয় লাগে। আমি কি আপনার হাতটা ধরতে পারি? অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে পড়ে যাব। নিশ্চয় নিশ্চয়, আমি নিজে থেকে ভাবছিলাম আপনার হাত ধরা উচিত, কিন্তু সাহস হচ্ছিল না। যদি আবার কিছু মনে করেন? মেয়েটা লজ্জিত গলে বলল, আরে না না, কিছু মনে করব না। কি ভাগ্য আমার, মনে হচ্ছে মাধুরী দীক্ষিতের পাশ দিয়ে হাঁটছি। মাধুরী দীক্ষিত? আপনাকে দেখে যে অনেকটা মাধুরী দীক্ষিতের মতো, সেটা কি আপনি জানেন? মেয়েটা শব্দ করে হেসে উঠল। আপনি আমার ব্যাগটা একটু ধরুন তো, শাড়ির কুচি ঠিক করুন। ফ্ল্যাশ লাইট জ্বালাই। লাগবে না, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি মাধুরী দীক্ষিতকে আরও ভালো করে দেখতে চাই। মেয়েটা লজ্জায় আরক্ত হয়ে বলল, আপনার ইচ্ছে হলে জ্বালাতে পারেন। মেয়েটা নিচু হয়ে শাড়ির বাস ঠিক চলছিল। রাফাত হাঁটু গেড়ে বসে কুচি ধরল। মেয়েটা বলল, থ্যাঙ্কস। অরণি পুরো ঘটনা দেখে রাগে বিড়বিড় করতে করতে রুমে চলে এলো। আগে রাফাতের প্রতি ন্যূনতম একটা শ্রদ্ধাবোধ ছিল, কারণ হয় রাফাত কখনোই অরণির ইচ্ছার বিরুদ্ধে তাকে স্পর্শ করেনি। কিন্তু আজ বোঝা গেল সে কেন করেনি। কারণ তার আকর্ষণ তো বাইরে,
ছি, ঘৃণা লাগছে। এই জন্য তো রাফাত কখনো তার কাছে আসতে চায়নি। না না, চেয়েছিল, অনেকবার চেয়েছিল। যেমন আজ সকালে, গতবার রাফাত বাগানে ঘুমিয়েছিল, একবারও রুমে আসেনি, কিন্তু সকালে ঘুম ভেঙে অরণি দেখতে পেল রাফাত তার শুয়ে আছে। ভয়ে ভয়ে অরণি জোরে একটা চিৎকার দিল। সম্ভবত রাফাত ঘুম ভাঙল অরণির চিৎকার শুনে। তন্দ্রা লেগে যাওয়া কানকে চুলকে বলল, কি সমস্যা, ডাকতেছো কেন? অরণি বিড়বিড় করে বলল, ডাকাত দেখলে আমি এত ভয় পেতাম না। রাফাত হাই তুলে মোবাইল সময় দেখলো, তারপর মুচকে এসে বলল, আজ একদম পারফেক্ট টাইমে ঘুম ভেঙেছে তোমার। যাও এখন মাকে নাস্তা বানাতে হেল্প করো, মা খুশি হবে। শাশুড়িমা যদি ভালো হতেন তাহলে অরণ্যি নিশ্চয়ই যেত, কিন্তু তিনি ভালো মানুষ না। এমন কিছু মানুষ থেকে যাদের কলিজা ছিঁড়ে রেঁধে খাওয়ালে বলবে লবণ কম। রাবেয়া হলেন সেই ধাঁচের মানুষ। অরণি কঠিন মুখে বলল, পারবো না। তোমার মাকে খুশি করার দায়িত্ব নিয়ে এই বাড়িতে আসিনি আমি। তাহলে কেন এসেছো? আমাকে খুশি করতে? সেটাও তো করো না। অরণি মিষ্টি এসে বলল, আগেই বলেছি, এখনও বলছি, মায়ের চামচা ছেড়ে দাও, খুশি থাকবো। এটা ঠিক না অরণি, মায়ের প্রতি ছেলের ভালোবাসাকে তুমি চামচামি বলতে পারো না। আশ্চর্য, কেবল তোমাকেই দেখলাম এমন করে মাকে ভালোবাসতে, আর কাউকে দেখিনি, বিশ্বাস করো। আমি আমার মাকে অনেক ভালোবাসি, মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। সবারই মা সবার জন্য কষ্ট করেন, তার মানে এই না যে তার সমস্ত অন্যায় মেনে নিয়ে তাকে সাপোর্ট করতে হবে। রাফাত অধৈর্যের মতো বলল, আরে বাদ দাও তো প্লিজ, মায়ের বয়স হচ্ছে, বাঁচবে বা কয়দিন, কি হয় একটু মানিয়ে চললে। তুমি জানো তুমি কি আমাকে কি বলেছো? জেনে শুনে কুয়োতে ঝাঁপিয়ে পড়তে? রাফাত কিছুক্ষণ চেয়ে থেকে বলল, থাক, কুয়োতে ঝাঁপ পড়তে হবে না, আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়ো, না হলে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়বো। রাফাত সত্যি সত্যি অরণির কাছে এলো, চুমু দিতে নিলে অরণি বালিশ নিচ থেকে ছুরি বের করে বলল, খবরদার, একদম জবাই করে ফেলবো। রাফাত ছুরি দেখে দূরে সরে গেল। হতাশ কণ্ঠে বলল, আগে জানতাম এমন অবস্থা হলে তাহলে বিয়ে না করে চিরকুমার থাকতাম। অরণি জবাবে বলল, সেম টু ইউ। রাফ এরপর রাফাত ফ্রেশ হয়ে যাওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। তখন অরণি ভেবেছিল, আহারে, দরজাল মায়ের জন্য শুধু শুধু মানুষটা কষ্ট পাচ্ছে। কিন্তু কিসের কষ্ট? সবাই তো রাফাতের অভিনয়। সে তো বাইরের মেয়ে নিয়ে সন্তুষ্ট, অরণির দরকার কি? তবে অরণিকে ছেড়ে দেওয়ার পাত্রী নয়, রাফাতকে সায়স্তা করার জন্য কঠিন একটা ফাঁদ পেতেছে। মাছের কথা মনে পড়তে অরণির ঘাড়ের বেগে রান্নাঘরে ছুটে গেল। দেখল শিলা চাচি বিশাল ডিশে করে মেহমানদের জন্য নাস্তা সাজাচ্ছে। অরণির কাছে এসে বলল, চাচিমা, রূপচাঁদা মাছগুলো কই? শিলা অরণিকে দেখে চোখ বড় করে বললেন, তুমি মাছ ভাজতে দিয়ে কোথায় চলে গেছিলি? আমি না এলে আজকে সব মাছ পুড়ে যেত। আমার হাতে ফোসকা পড়ে গেছিলো চাচি, তাই অ্যান্টিসেপটিক লাগাতে গেছিলাম। আহারে, হাত এখনও ঠিক হয়েছে? জ্বালা পোড়া নাই নেই, ঠিক আছে। তাহলে এগুলো ড্রয়িং রুমে যাও, মাছ আমি রান্না করে ফেলছি। থ্যাংক ইউ শিলা চাচি, তুমি খুব ভালো। তুমি না থাকলে আজ আমার কি হতো। অরণি বড় ডিশ নিয়ে ড্রয়িং রুমে এলো। এত মানুষের সামনে এইভাবে আসতে তার লজ্জা লাগছিল। সারাদিন চুলোর কাজ, তার চেহারা মলিন হয়ে গেছে, জামাকাপড় অপরিষ্কার। রাবিয়া অরণকে দেখে মুখটা কালো করে বললেন, এটা তো স্বভাব। উপস্থিত সকলের দৃষ্টি অরণের উপর স্থির করলো। অরণি তাকালো পাত্রের দিকে। রুমার পাশে বসে আছে ছেলেটা। যেভাবে তাকে সুদর্শন বলা হয়েছিল, এই ছেলে কিন্তু ততটা সুদর্শন নয়, বয়সটা বেশি লাগছে, 30-এর উপরে তো হবেই। দিলারা চাচি বললেন, অরণি, ডিশ এখানে রেখে দাও। পাত্রের মা হাসি মুখে প্রশ্ন করলেন, ওর পরিচয়? ছোট চাচি দিলারাই জবাব দিল, এইবারে ছোট বউ, রিফাতের বউ। ও। পাত্রের মায়ের হাসি মুখ একটু গম্ভীর হয়ে বলল, মনে হয় তিনি অন্য কিছু আশা করছিলেন। অরণি এদের মধ্যে রাফাদের সাথে বাগানে হাঁটতে যাওয়া মেয়েটাকে খুঁজে পেল। রাফাদের নাম শুনে মেয়েটা চমক লাগা দৃষ্টিতে অরণিকে দেখতে লাগলো, যেন বিশ্বাস করতে পারছে না। পাত্রের বাবা বললেন, তোমার নাম কি মা? অরণি হেসে জবাব দেয়, অরণি। পাত্রের মা আগ্রহ হয়ে বলেন, তোমার কোনো ছোট বোন আছে? হ্যাঁ আছে, ক্লাস 9-এ পড়ে। ওর নাম? অরণি খেয়াল করলো ননদ, শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে আছে। অরণি বুঝলো তার এখানে দাঁড়িয়ে থাকা কেউ পছন্দ করছে না। তাই অরণি কথা না বেরিয়ে দ্রুত বেরিয়ে এলো ড্রয়িং রুম থেকে। রাতে রাফাত রুমে ঢুকে দেখলো অরণি হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে আছে। রাফাত সোফায় বসতে বসতে বলল, সমস্যা কি? আজ তুমি নাকি এখানে ঘুমাচ্ছ? অরণি চোখ বন্ধ রেখে জবাব দিল, আমার এখানে আরাম লাগছে। তাহলে আমি সোফায় শো? ইম্পসিবল। অফকোর্স পসিবল। এখন থেকে আমি যা বলবো তাই পসিবল হবে, কারণ আমার কথা মানতে তুমি বাধ্য। এক্সকিউজ মি, এত খারাপ সময় এখনও আসে নাই? অরণি ফোন টিপতে টিপতে বলল, তোমার খারাপ সময় আসতে আর বাকি নেই। এই কথা বলে রাফাত নিজের মোবাইল এগিয়ে দিয়ে এলো অরণি। রাফাত ভুরু কুচকে ফোনের স্ক্রিনে তাকাতে ভয়ে আটকে উঠল। সীমিত সাথে যে সে বাগানে হাঁটছিল সেই ভিডিওটা অরণি ভিডিও করে রেখেছে। রাফাত কিছুক্ষণ হাঁ করে ভিডিওতে দেখল, তারপর ছো মেরে মোবাইলটা ছিনিয়ে নিতে চাইল। অরণি তার আগে হাত গুটিয়ে ফেলল। তারপর হাসি মুখে বলল, আমি এখানে এই ভিডিও ফেসবুকে আপলোড করব। রাফাত পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। এইভাবে যে ধরা খাবে বুঝতে পারেনি।
মেয়েটা পাত্রের ছোট বোন সিমি। সে রাফাতকে বলেছিল বাগান ঘুরে দেখাতে। আর ছাদে অরণিকে দেখতে পেয়ে রাফাতের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। অরণিকে জ্বালানোর জন্য সে সিমিকে সাথে টুসকি মারতে শুরু করে। ইচ্ছে করে জোরে জোরে কথা বলছিল যাতে অরণি 2 তলা ছাদ থেকে সব শুনতে পায়। উদ্দেশ্য ছিল অরণিকে হালকাভাবে জ্বলতে দেখবে ঈষৎ পূর্বে, কিন্তু এই ফাজিল মেয়ে যে জ্বালা পোড়া বাদ দিয়ে ভিডিও করে রাখবে সেটাকে জানতো। আবার বলেছে ফেসবুকে ওনাকে আপলোড করবে। এ তো মহাসর্বনাশ। এই ভিডিও পরিচিত কেউ দেখলে সবাই রাফাতকে ভুল বুঝবে। রাফাত অনুনয় করে বলল, প্লিজ এটা করুন, আর মান সম্মানের বিষয়। এখন মান সম্মানের বিষয়? টাঙ্কি মারার সময় মনে ছিল না? সরি। তারপর রাফাত একটু জ্বালানোর জন্য বলল, তুমি কি জেলাস নাকি? অরণি ফুঁসে উঠে কণ্ঠে উত্তর দিল, ইম্পসিবল। আমি জেলাস হব কেন? দুঃখে। আমার ইচ্ছে করলে একটা না 10টা মেয়ের সাথে ঘোরো, আই ডোন্ট কেয়ার। শুধু আমার কাছে না এলেই খুশি হবো। রিয়েলি? তাহলে তুমি ভিডিওটা কেন করেছো? তোমাকে ব্ল্যাকমেল করার জন্য, যাতে আমি যা বলবো তুমি তাই শুনতে বাধ্য হবো। রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বুঝেছি, বলো কী চাও। আমাকে নিয়ে কাল শপিংয়ে যেতে হবে। আমার সারাদিন ঘুরবো, যেটা মন চাইবে সেটা কিনবো, রাতে ডিনার করে ফিরবো। আমার সাথে ঘুরে বেড়ানোর এত শখ? এটা প্রথমেই বললে হতো। ব্ল্যাকমেল করার দরকার কী ছিল? দরকার আছে, কারণ বের হওয়ার সময় তোমার বোনেরা যখন আবদার করবে আমাদের সাথে যেতে, তখন তুমি তাদের নিতে পারবে না। কারণ আমাকে বাড়িতে রেখে বহুবার তুমি ওদের নিয়ে ঘুরতে গেছো, তখন আমি যাওয়ার জন্য লাফাইনি। এটা ঠিক হবে না। আরও সবাইকে রেখে তোমাকে একা নিয়ে গেলে মা রাগ করবে। এটা তোমার মায়ের প্রবলেম। আমাকে একা রেখে সবাইকে ঘুরতে নিয়ে গেলে তো তিনি রাগ করেন না, তখন তো খুশি থাকেন। আর যখন সবাইকে রেখে একা আমাকে নিয়ে যাওয়া হয় তখন উনি রেগে যাবেন। তিনি যে আমার ব্যাপারে ভীষণ ভীষণ টক্সিক, এটা এখনও বুঝতে পারো না তুমি? আমি যেটা পছন্দ করবো সেটাই ওনার অপছন্দ। কোনো কিছু করার স্বাধীনতা নেই এ বাড়িতে আমার। এমনকি নিজের হাজব্যান্ডের নিয়ে ঘুরবো যাবো সেটাও পর্যন্ত সম্ভব না। দল বেঁধে ননদ নিয়ে যেতে হবে। কী আশ্চর্য! আচ্ছা, কাম ডাউন। আমরা একাই যাব। আর তোমার মা যদি কিছু বলেন আমি মাকে ম্যানেজ করব। অরণি হেসে বলল, এই তো এটাই শুনতে চেয়েছিলাম। এখন আমার পায়ে ধরে ক্ষমা চাও। হোয়াট? কেন? অন্যায় করেছে তাই? ওকে, মাফ করে দাও। রাফাত অরণির পায়ে হাত দিতে এলেই অরণি বলল, থাক থাক, মাফ করে দিলাম। এখন যাও, সোফায় গিয়ে ঘুমাও। এবার কিন্তু বেশি হচ্ছে অরণি। একটা ছোট্ট একটা সোফায় আমি আঁটবো না। আমার শরীর আঁটবে না? তাহলে মেঝেতে বিছানায় পেতে শুয়ে পড়ো। আমি আজ বিছানা ছাড়ছি না। আচ্ছা, আমি তো তোমার শর্ত মেনে নিয়েছি। তাহলে আজকে অন্তত আমরা একসাথে। অরণি চিৎকার করে বলে উঠল, অসম্ভব। তোমার আমাকে কেন দরকার? ঠাট করার জন্য মাধুরী দীক্ষিত আছে না, তার কাছে যাও। রাফাত খুব জোরে হাসতে লাগলো। বিশ্বাস করো, এটা প্রাঙ্ক ছিল। আমার রুচি এতটা খারাপ না। তাই? তাহলে তোমার রুচি কেমন শুনি? আয়নায় তাকাও, তাহলে বুঝবে আমার রুচি কতটা উচ্চমানের। এসব বললে আমি কনভিন্স হব না। তাহলে কি করলে কনভিন্স হবে? মায়ের চামচামি বন্ধ করলে আমি কনভিন্স হব। রাফাত রাগে চোখ বন্ধ করে বলল, আমি কখনো মায়ের চামচামি করলাম? এটাও জিজ্ঞাসা করছো? সারাক্ষণ মায়ের সাথে থেকে বিচার শুনে আমাকে এসে ধমকাও, অপমান করো। এটা কি চামচামি না? তাহলে তুমি কি চাও? আমি তোমার কথা শুনে মাকে গিয়ে ধমকাই, মাকে অপমান করি? আমি কখনো তোমার মায়ের নামে তোমার কাছে বিচার দিয়েছি? তুমি আমার সাথে এত মিসবিহেভ করেন, তাও আমি কখনো বলি না, কিন্তু তিনি বলেন। পদে পদে আমার দোষ ধরেন। আর তুমি তার কথা শুনে আমার উপর চিল্লাতে এসো। এইটুকু বুঝতে পারো না যে তিনি আমাকে অপছন্দ করেন বলে এসব করেন? আমি সুখে থাকলে তিনি সেটা সহ্য করতে পারেন না। রাফাত ক্লান্ত গলায় বললেন, তোমার এই ঝগড়াঝাটি কবে শেষ হবে অরণি? আমি ফিড আপ হয়ে যাচ্ছি। এই সংসারে যতদিন আমরা থাকবো ঝামেলা ততদিন থাকবে না। তোমার যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় আমি না হয় তোমার মা। চুজ ইয়োর অপশান। আমার দুজনকে লাগবে। অরণি হেসে বলল, তাহলে সারা জীবন এই ঝামেলা সহ্য করতে হবে। ঠিক আছে, করলাম। মেনে নিয়ে রিফাত দীর্ঘশ্বাস ছাড়ে। সকালে ঘুরতে যাওয়া নিয়ে বাড়ির আবার একটা ঘটনা ঘটবে এই ভেবে রাফাতের দুশ্চিন্তায় ঘুম হয় না। সে ব্রেকফাস্ট করে এসেছে, কিন্তু এখনও অরণির ঘুম ভাঙেনি। শিলা চাচি উর্মি অরণির ব্যাপারে জিজ্ঞাসা করছে। রাফাত বলেছে উপরে গিয়ে অরণিকে পাঠিয়ে দেবো, কিন্তু রুমে এসে দেখলো অরণি এখনও ঘুমাচ্ছে। ডাকতে আর ইচ্ছে হলো না। রাফাত কিছুক্ষণ তাকিয়ে রইল অরণির মুখে থেকে। এই কোমল চেহারা দেখলে যে কারো মনে হয় মেয়েটা খুব মিষ্টি, কিন্তু সত্যি হলো অরণির লাল মরিচের থেকেও বেশি ঝাল। রাফাত আলতো করে অরণির কপালে, গালে, নাকে চুমু দিল। ঠোঁটে দিতে ইচ্ছে করছিল, কিন্তু পাছে আবার অরণির ঘুম ভেঙে যায়, তাহলে রাফাতের খড় আছে। এই ঠোঁট স্পর্শ করার সাহস হলো না। রাফাত উঠে ওয়াশরুমে চলে গেল। সে যাওয়ার সাথে অরণি চোখ খুলে হেসে উঠল। রাফাত প্রতিদিন এই কাজ করে। সে ভাবে অরণি টের পায় না, কিন্তু অরণি রোজ টের পায়। ঘড়িতে 10টা বাজে। অরণি আড়মোড়া ভেঙে উঠে বসলো। রেডি হতে হবে তো। আশা করা যাচ্ছে অন্তত আজকের দিনটা সুন্দর হবে।
আজকে সে ব্রেকফাস্ট করতে নিচে যাবে না। এই সুন্দর দিনে শাশুড়ি আর ননদের মুখ দেখতে ইচ্ছে করলো না। অরণি তার ননদের প্রথম খুব পছন্দ করতে ভেবেছিল শাশুড়ি খারাপ তো কী হয়েছে, ননদরা নিশ্চয় সাপোর্ট দেবে, কিন্তু সেখানেও বাস খেলো। কোনো বিষয়ে এক্সপেকটেশন রাখাই উচিত না। ননদরা সুযোগ পেলে অরণ্যকে খোঁচা মেরে কথা বলে, পদে পদে অপমান করে। সবচেয়ে বড় অপমান হলো শাশুড়ি যখন অরণ্যকে ধমক দেয় তখন সকলে মুখ টিপে হাসেন। তাদের চেহারায় তৃপ্তি আর আনন্দের ঝিলিক থাকে, শাকচুন্নি এক একটা। দরজার খটখট শব্দ হলো। কে এসেছে? উর্মি নাকি? অরণি একবার ভাবলো যদি উর্মির স্কুল না থাকে তাহলে উর্মিকে নিয়ে যাবে। মেয়েটা বড় ভালো। তাছাড়া উর্মির স্কুলের 12টায় শুরু হয়। অরণির দরজা খোলার পর খুব চমকে যাওয়ার মতো একটা দৃশ্য। রাবেয়া এসেছেন, হাতে ব্রেকফাস্ট। অরণি এক মুহূর্তের জন্য মনে হলো তার ঘুম এখনও ভাঙেনি। সে বুঝি স্বপ্নই দেখছেন। ঘুম থেকে উঠতেই আধ ঘন্টা লেট হলেও রাবেয়া তাকে নাস্তা খাওয়ার সময় কথা শোনান। আর আজকে নিজেই সিঁড়ি ভেঙে অরণির জন্য নাস্তা নিয়ে এসেছেন। হঠাৎ এত আদর! রাবেয়া বেশ মিষ্টি করে হাসলেন। দরজার মহিলার হাসি এত সুন্দর, কিন্তু এমন সুন্দর করে তিনি খুব কমই হাসেন। শরীর খারাপ নাকি অরণি? আজ নিচে এলে না যে? এত মধুর ভঙ্গিতে এই প্রথম রাবেয়া কথা বললেন। তাই অরণির স্বভাবত অপ্রস্তুত হয়ে পড়ল। তেমন কিছু না, ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, এই নয়তো খাবার, আর কিছু প্রয়োজন হলে বলো। অরণি খাবার ডিশ নিতে নিতে বলল, থ্যাংক ইউ মা। রাবেয়া চলে যাচ্ছিল, অরণি দরজা লাগিয়ে নিবে, তখন রাবেয়া ফিরে এসে বললেন, অরণি 1 মিনিট, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। জি মা, বলেন। তোমার খালা শ্বশুরি মানে আমার বড় বোন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। আমরা দুদিনের জন্য টাঙ্গাইল যাচ্ছি। অরণি মনে মনে কী যে খুশি লাগলো। দুদিন খুব শান্তিতে থাকা যাবে। অরণি বলল, ও আচ্ছা, কখন রওনা হবেন? এই তো কিছুক্ষণের মধ্যে। রাফাত আমাদের গাড়ি করে দিয়ে আসবে। তুমি জলদি নাস্তা করে তৈরি হয়ে নাও। অরণির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। দুর্বোধ্য হেসে বলল, আমি তৈরি হব মানে? কারণ তুমিও আমার সাথে যাবে। মানে? কেন, কোনো সমস্যা? তুমি আমার একমাত্র পুত্রবধূ, তোমাকে রেখে আমি যেতে পারি? তাছাড়া তোমার খালা শাশুড়ি তো তোমাকে দেখেনি, এবার তোমাকে নিয়ে গেলে খুশি হবে। অরণি কঠিন মুখে কিছু বলতে নিচ্ছিল, অমনি রাবেয়া তার হাত চেপে ধরে অনুনয়ের স্বরে বলল, প্লিজ মা, নিষেধ করো না। আমার বোনটা ভীষণ অসুস্থ, হঠাৎ যদি ভালো মন্দ কিছু ঘটে যায় আমি শেষ দেখাটুকু দেখতে পারবো না। প্লিজ অরণি, তুমি নিষেধ করো না, তোমার পায়ে পড়ছি আমি। ছি মা, এসব কী বলছেন? আমার পায়ে কেন পড়বেন? তাহলে তুমি রাজি? অরণি জবাব দিল, না। রাবেয়া হেসে বলল, আমি তাহলে ঝটপট গিয়ে তৈরি হয়ে আসি, তুমি দ্রুত করো। রাবেয়া ছাদের দিকে এগেলেন। সেখানে তার কিছু শাড়ি দড়িতে ঝোলানো আছে। অরণির রুমে ঢুকে ঠাস করে দরজা আটকালেন। খাবারের ডিশ টেবিলে রাখতে ফুঁসতে লাগলো। রাফাত গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলে অরণিকে দেখে বলল, গুড মর্নিং। অরণি রাগী কণ্ঠে বলল, তুমি তোমার মাকে আমাদের ঘুরতে যাওয়ার সংবাদ জানিয়েছো, তাই না? রাফাত অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানলে? অরণি হাসলো, দুঃখের হাসি। জানার দরকার নেই, ঘটে বুদ্ধি থাকলে এমনিই বোঝা যায়। মানে? তোমার মা এসেছিল, আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছেন। বা ভালোই তো, তাহলে খেয়ে রেডি হয়ে যাও। রেডি হবো, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য না, অসুস্থ রোগীর সেবা করার জন্য। অসুস্থ রোগী আবার কে? ও তুমি জানোই না? তুমি তো আমাদের গাড়ি করে পৌঁছে দিবে। তোমার কোন খালা নাকি অসুস্থ? মা এখন তাকে দেখতে টাঙ্গাইল যাবেন, আমাকেও সাথে নিয়ে যাবেন। রোগীর সেবা করার জন্য আয়াবুয়ে লাগবে না? আশ্চর্য, মা তো এই ব্যাপারে আমাকে কিছু বলেননি। তোমাকে বলার কোনো প্রয়োজন আছে? তুমি মায়ের ছেলে, মা যা বলবে তাই তো করবে। মা যদি বলে আর একটা বিয়ে করতে, সেটাও করবে। অনেক একটু থেমে বলল, আমরা যে আজ ঘুরতে যাব এটা জেনেই তিনি এসেছেন, এর মানে সব প্ল্যান করা। এখন কি বুঝতে পারছো না? রাফাত অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। অরণি বলল, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? মা ছাদে আছেন, গিয়ে জিজ্ঞাসা করো। রাফাত সত্যি সত্যি ছাদের দিকে গেল। অরণি অবাক, রাফাত যে আসলেই যাবে এটা বুঝতে পারল না। কি মনে করে যেন অরণি রাফাতের পেছন পেছন গেল, এমনভাবে যেন রাফাত বুঝতে না পারে। রাবেয়া দড়ি থেকে শাড়ি খুলছেন। রাফাত পেছন থেকে দাঁড়িয়ে বলে, মা, টাঙালের রুকু খেলা কি অসুস্থ? রাবেয়ার পেছন ঘুরে সরল মুখে বলল, হ্যাঁ রে বাবা, খুব অসুস্থ। আমাকে জানানো কেন? আগে আমি নিজেও জানতাম না, একটু আগে খবর পেয়েছি। তোর খালার সাথে কথা হয়েছে? কী এমন হয়েছে যে খালা আজকে যেতে হলে? আর অরণিকে নিয়ে কি করবে? তার কি ওখানে কোনো কাজ আছে? তোর খালা অরণিকে খুব দেখতে চেয়েছে। বয়স্ক মানুষ, যদি ভালো মন্দ কিছু ঘটে যায়। আর আমি তো একা যেতে পারবো না, অরণি সাথে থাকলে ভালো হয়। রুমা, নীলি অথবা তানজু, ওদেরকে নিয়ে যাও। অরণি তো কোনো কাজের না, তুমি সারাক্ষণ বলো। তাহলে এখন কাজের সময় এই অকাজের মেয়েটাকে কেন নিতে চাইছো? অরণি বিস্মিত হয়ে গেল। তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। রাফাত এইভাবে কথা বলছে, তাও নিজের মায়ের সাথে। সূর্য আজ কোন দিকে উঠলো? রাবেয়া কঠিন মুখে বললেন, অরণি, কাজ না করলে আমার কথা শুনে তোর বোনেরা কি আর আমার কথা শুনবে? ওদের নিয়ে লাভ কি? তাছাড়া সেবা যত্নের একটা আলাদা ব্যাপার আছে। অরণি না গেলে এসব কে করবে? তোর বোনেরা তো করবে না, অরণি করবে না। তুমি বরং নার্স ভাড়া করে নিয়ে যাও।
তোমাকে সঙ্গ দিবে আর সেবা যত্ন করবে, আমি টাকা দিয়ে দিচ্ছি। নার্সের কথা শুনে অরণির বেশ জোরে হাসি পেল। এত উচিত জবাব সে নিজেও দিতে পারতো না। রাবেয়া বললেন, তোর বউ আমার সাথে গেলে কি সমস্যা? তোদের ঘুরতে যাও কি এতটাই গুরুত্বপূর্ণ? ঘুরতে যাচ্ছি না মা, অরণি অসুস্থ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কই অরণি দেখি, বলল যে অসুস্থই আছে। তোমাকে বলেনি আর কি? সব অসুস্থর কথা কি আর বলা যায়? ঠিক আছে তাহলে যা, তোরা ফিরে এলেই যাব, আমি অপেক্ষায় থাকবো। অপেক্ষায় থেকে কি লাভ? আমাদের ফিরতে রাত হবে। রাত কেন হবে? ডাক্তার দেখাতে তো এত সময় লাগার কথা না। সিরিয়াল অনেক থাকে, আর 2বার টেস্ট করাতে হবে। বিকেলে একটা টেস্ট, সন্ধ্যায় আর একটা, রাত হবে। অর্ণি মুখে হাত দিয়ে বিস্ময় সামলাচ্ছে। রাফাত যে এত চমৎকারভাবে মিথ্যে বলতে পারে সে ভাবতে পারেনি। মনে হচ্ছে নিজের স্বামীকে অরণি আজ নতুনভাবে আবিষ্কার করলো। বাহ! অরণি বাকি কথা আর শুনল না। মনে হচ্ছে শাশুড়ি যথেষ্ট জব্দ হয়েছে। সে খুশি মনে রুমে চলে আসলো। আলমারি খুলে জামাই সিলেক্ট করতে লাগলো কোনটা পরবে। রাফাত চলে যাওয়ার সময় আবার পিছন ফিরে বলল, আর একটা কথা মা, বাড়িতে কাজের মানুষের অভাব নেই। পুষ্পর মা আছে, ঋতুর মা আছে, প্রয়োজনে আরেকজনকে রাখো। তবু অরণিকে মশলা বাটতে দিও না। মশলা বাটার কথা তোর বউ বলে দিয়েছে? অরণি কিছু বলেনি। তোমার নামে আমাকে কখনোই কিছু বলে না। তাহলে তুই জেনেছিস কিভাবে? কিভাবে জেনেছিস সেটা বড় কথা না, কিন্তু অরণি যেই কাজ পারে না সেই কাজ ওকে তুমি করতে দাও কেন? কাল বাড়িতে অনেক কাজ ছিল, সবাই কাজ করেছে, কিন্তু মশলা বাটা অরণির কাজ না। যেই কাজ তুমি নিজেও কখনো করনি সেই কাজ বাচ্চা মেয়েটাকে দিয়ে কিভাবে করলে? অরণি বাচ্চা মেয়ে? নীলি যদি বাচ্চা হয় তাহলে অরণিও বাচ্চা। রাবেয়া শাড়ির হাত গুজে নিতে নিতে বলল, ঠিক আছে, আমার অনেক বড় অপরাধ হয়েছে। এখন কি মাপ চাইতে হবে তোর বউয়ের পা ধরে? তোমার যদি নিজের মেয়ের পায়ে ধরে মাপ চাইতে লজ্জা না লাগে তাহলে চাইতে পারো, আমার কিছু বলার নেই। রাবেয়া জবাব দেওয়ার ভাষা পেল না। খটখট করে ছাদ থেকে বের হয়ে গেল। রাফাত দীর্ঘশ্বাস ছাড়ল। মায়ের সাথে রাফাত প্রথম এইভাবে কথা বলছে না, সব সময় বলে, কিন্তু অরণির আড়ালে। অরণি এসব কখনো জানতে দেয় না। আবার মাঝে মাঝে মায়ের কথা শুনে সে অরণিকে বকে, সেটাও মায়ের আড়ালে। রাফাত জানে দুজনের দোষ আছে, কার দোষ কোথায় সেটাও বোঝে, কিন্তু সামনাসামনি কাউকে কিছু বলে না। যদি অরণির সামনে মাকে একদিন কড়া কথায় বলে তাহলে অরণি তার অন্যায়ে প্রশ্রয় পেয়ে যাবে। আবার মায়ের সামনে অরণিকে কড়া কথা বললে মা প্রশ্রয় পাবে। তাই দুজনকে আলাদা করে বোঝাতে হয়। রাফাত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, মা ম্যানেজ হয়ে গেছে। অরণি হেসে জবাব দিল, তুমি যে মাকে ম্যানেজ করতে গেছো এটা আমি জানি। কিভাবে জানলে? ব্ল্যাকমেল। ভিডিও যদি ফেসবুকে আপলোড করে দেই এই ভয়ে তো তোমার এখন আছে, সেজন্য মাকে ম্যানেজ করলে। ঠিক বললাম না? রাফাত হেসে বলল, অরণি মোটেও ঠিক বললেনি। ভিডিওর কথা রাফাতের মনেই ছিল না। অরণি উঠে দাঁড়িয়ে বলল, বাই দ্য ওয়ে থ্যাঙ্কস। টাঙ্গাল যাওয়ার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তোমাকে টাঙ্গাল যেতে হবে না, ডাবল থ্যাঙ্কস। রাফাত অরণির হাত ধরে বলল, শুধু থ্যাঙ্কস? অরণি জানে রাফাত কী চায়। সে আজ খুব খুশি, ইচ্ছে করছে চুমুটুমি দিয়ে রাফাতকে চমকে দিতে। কিন্তু গতকাল বাগানের ঘটনাটা মনে পড়তে মেজাজ আবার বিগড়ে গেল। ঝটকা মেরে হাত ছাড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, তোমার তো মাধুরী দীক্ষিত আছে, যাও তার কাছে। রাফাত হতাশ হয়ে বলল, এই মাধুরী দীক্ষিত নিয়ে যে আর কয়েকদিন খোঁটা শুনতে হবে। এখন রাফাদের মনে মনে শুধু আফসোস হচ্ছে, কেন যেন সে ঢংটা করতে গিয়ে। রাত 9টায় চাইনিজ রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ি ফিরে এসেছিল অরণি আর রাফাত। বাড়ির মূল ফটকে তাদের জানলা দিয়ে দেখে ছুটে আসে নীলিমা, উর্বি আর ঋতু। ঋতু এইবারই গৃহকর্মী। উর্মির 3.5 বছরের ভাইকে দেখাশোনার জন্য, তার টুকটাক কাজ করার জন্য তাকে রাখা হয়েছে। একমাত্র নীলিমাই রাফাতের আপন বোন। রুমা আর তাঞ্জু রাফাতের চাচাতো বোন। নীলিমা অরণির সাথে খুব একটা রেশারেশি করে না, তবে রুমা আর তাঞ্জু অরণিকে দেখলেই আড়ালে মুখে একটা ভেঙচি কাটে। মনে মনে হয়তো বলে, আসলেন মহারানী। উর্মি অরণিদের হাতে শপিংয়ের ব্যাগ দেখে আনন্দে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, ভাবি কী এনেছো, কী এনেছো? রাফাত হাসি মুখে বলল, সবাইকে ডেকে আমাদের রুমে আসতে বল, সারপ্রাইজ আছে। নীলিমা, উর্বি, ঋতু সারপ্রাইজের কথা শুনে আনন্দে চিৎকার করে উঠল, একে অন্যকে হাইফাই দিল। তারপর হই হই করে গেলে সবাই ডেকে আনতে গেল। অরণি রুমে এসে নিজের জিনিসগুলো আলমারিতে ঢুকিয়ে ফেলল, আর বাড়ির সবার আনা হয়েছে সব জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখলো। একটু পরেই তাদের ছোট্ট ঘরে সবাই এসে ভিড় জমালো। রাফাত একে একে সবার হাতে উপহার তুলে দিতে দিল। রাবিয়া মুখ ভার করে বলল, গিয়েছিলে ডাক্তার দেখাতে, এখন দেখি 14 গোষ্ঠীর জন্য শপিং করে এনেছিস, ব্যাপারটা কি? রাফাত এসে জবাব দিল, কোনো ব্যাপার না, হঠাৎ ইচ্ছে করলো সবাইকে কিছু গিফট দিতে। ইচ্ছের জন্য কি উপলক্ষ লাগে? রাফাতের হাসি দেখে অরণি দীর্ঘশ্বাস ছাড়ল। তার হাজবেন্ডটা যে কেমন এমন, এর কাছে কিছু আবদার করতে ভয় লাগে। বিয়ের পর নিজের জন্য তেমন কিছু কেনাই হয়নি অরণি। ভালো ভালো জামাকাপড় ছিলই না, তাই আজ ভেবেছিল নিজের জন্য ইচ্ছে মতো শপিং করবে। কিন্তু রাফাত হলো পরিবার অন্তঃপ্রাণ। অরণিকে একা শপিং করতে দেবে সে? জীবনেও না। বাড়ির সবার জন্য শপিং করে ফেলেছে। অরণি যেটা কিনতে চায় রাফাত তার বোনদের জন্য সেটাও কিনে ফেলে। কি বিরক্তিকর! গাধা এটাও বোঝে না যে বোনদের দেওয়ার জন্য বাপ চাচারা আছে। রাফাতের বড় ভাই রাহাতও আছে,
কিন্তু অরুণী তো রাফাত ছাড়া কেউ নেই, সে আর কার কাছে চাইবে? এর উত্তর রাফাত অন্যদেরকে অন্যটা দিবে, আমারটা আমি দিচ্ছি, তাদের সাথে আমার হিসাব নেই। এলেন আমার দয়াসাগর। আজকে যে পরিমাণ টাকা খরচ হলো তাতে অরুণী আগামী 1 বছরের শপিংয়ের নাম মুখে আনবে না। উর্মি খুশি খুশি গলে বলল, একদম ঠিক। আমার জন্য কি এনেছো ছোট ভাইয়া? পাকনি, তোর জন্য এনেছি এইটা। রাফাত একটা বড় ব্যাগ উর্মির হাতে দিল। উর্মি দেখলো ভীষণ সুন্দর একটা ড্রেস, সে অবাক হয়ে গেল। অরুণী ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কেমন? উর্মি আবেগ হয়ে বলল, ফ্যান্টাস্টিক হয়েছে ড্রেসটা। রাফাত খুব ভাব নিয়ে বলল, তোর ভাবির চয়েস সুন্দর তো হবে, আমাকে দেখে বুঝিস না চয়েস সুন্দর না হলে কি বিয়ে করতো? এই কথা শুনে সবাই হেসে দিল, শুধু হাসলেন না অরুণী। রাফাত ঋতুর জন্য উপহার এনেছে। উপহার পেয়ে সবচেয়ে বেশি ঋতুই খুশি হয়েছে, কারণ নিজের জন্য এত দামি উপহার সে আশা করেনি। ঋতুর খুশি দেখে অরুণীর ভালো লাগলো। মেয়েটা তাকে কাজে খুব সাহায্য করে। অরুণী ইচ্ছে করে মাঝে মাঝে ঋতুকে গোপনে অনেক উপহার দিতে। তাঞ্জু আর রুমার জন্য শাড়ি আনা হয়েছে। তারা শাড়ি দেখতে মুখ পেচকি কেটে বললে একদম পছন্দ হয়নি। হয়তো তারা ভেবেছিল উর্মির জামার মতো তাদের শাড়ি অরুণীর পছন্দ হবে, কিন্তু তাদের জন্য শাড়ি পছন্দ করেছে রাফাত। অরুণী ভুলেও এদের শাড়ি পছন্দ করবে না। সে উর্মিকে পছন্দ করে বলে উর্মির জন্য জামা পছন্দ করে। শিলা মেয়ের অভিযোগ শুনে বলল, ভাই কিছু শখ করে আনলে পছন্দ হয়নি বলতে হয়, যেমন হোক এনেছে তো। রাফাত বলল, থাক চাচি, পছন্দ না হলে চেঞ্জ করে আনবো। তোরা কাল আমার সাথে মার্কেটে চলিস, যেটা পছন্দ হবে সেটা এক্সচেঞ্জ করে আনবো। আমি তো আসলে শাড়ি সম্পর্কে এত ভালো জানি না। তাঞ্জু বলল, এই শাড়ি তুমি পছন্দ করছো? হ্যাঁ আমি পছন্দ করছি। এবার রুমা হাসি মুখে বলল, অনেক সুন্দর হয়েছে ছোটো ভাইয়া। আমরা তো মজা করছিলাম। তখন নীলিমা বলল, আচ্ছা ভাবি, তোমার হাতে না আরও ব্যাগ দেখছিলাম, ওগুলো কোথায়? অরণি মুখ গম্ভীর করে রাফাতের দিকে তাকালো। রাফাত অপ্রস্তুতভাবে বলল, ওগুলো তোর ভাবির জিনিস ছিল। রুমা বলল, তাই? ভাবি কী এনেছো দেখি। এই কথা বলে রুমা নিজে আলমারির দিকে ছুটে গেল। নীলিমা দ্বিগুণ উৎসাহে বলল, আমিও দেখবো ভাবির শপিং। অরণি মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তাদের থামাতে অরণি দ্রুত বলল, আমি দেখাচ্ছি, তোমরা এলোমেলো করো না। কে শোনে কার কথা? ততক্ষণে সব প্যাকেট বের করা হয়েছে। রুমা, তাঞ্জু, নীলিমা তিনজনে হামলে পড়েছে দেখার জন্য। একে একে সব কিছু বের করা হলো। এর সব মধ্যে সবার নজর আটকে গেল সুন্দর ডার্ক রোজ কালার জামদানি শাড়ির উপর। রুমা শাড়িটা নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। তাঞ্জু অভিভূত কণ্ঠে বলল, ওয়াও! অরণি ঠিক এই ভয়টাই পাচ্ছিল, এই শাড়িটা কেনার পেছনে একটা ঘটনা আছে। আড়ঙে শাড়ি দেখেই মুগ্ধ হয়ে পড়েছিল অরণি, কিন্তু দাম দেখে রাফাতের কাছে চাওয়ার সাহস পারল না। পুরো 25,000 টাকার শাড়ি। ততক্ষণে বাড়ির সবার জন্য শপিং শেষ হয়েছে। অনেক টাকা খরচ হয়েছে সেখানে। সবার জন্য মাত্র 4-5 হাজার টাকা ধরে জিনিস কেনা, সেখানে অরণি তার একার জন্য 25,000 টাকা চাইতে পারে না। সে নিজেই আগ্রহ দমিয়ে ফেলল। তারপর যখন তারা রেস্টুরেন্টে খেত, তখন হঠাৎ রাফাত ওয়াশরুমের বাহানা দিয়ে অরণিকে রেখে উঠে চলে যায় আর এই শাড়িটা কিনে আনে। এই হলো ইতিহাস। তবে রাফাত অনুরোধ করছে শাড়িটা যাতে অরণি কাউকে না দেখায়। এতে বোনেরা ভাবতেই পারে ভাই পর হয়ে গেছে, ভাইয়ের বউয়ের জন্য দামি শাড়ি কিনছে আর বোনদের জন্য কম দামি। একটা রেশারেশি শুরু হয়ে যায়। অরণিতা রুমে ঢুকে শাড়িটা আলমারিতে রেখে দিয়েছিল। রুমে শাড়িটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল, অসম্ভব সুন্দর। তানজু বলল, হ্যাঁ আমার এটা খুব পছন্দ হয়েছে, কি সুন্দর কালার, ইউনিক ডিজাইন, দেখতে ভালো লাগছে। রাবে বলল, বাহ, তোরা কি আসলে ডাক্তার দেখাতে গিয়েছিলে নাহলে শপিং করতে? অরণি, তোমার টেস্টের রিপোর্ট দেখি তো। অরণি ভ্যাবাচাকা খেলো। এবার কি উত্তর দিবে খুঁজে পেল না। রাফাত বুদ্ধি করলে বলল, টেস্ট রিপোর্ট কি যেদিন করায় সেদিনে দিয়ে দেয়? 7 দিন পর যেতে বলছে। ও আচ্ছা, রিপোর্ট আনার পর আমাকে দেখিও কিন্তু। অরণি মৃদু হেসে বলল, জি মাকে দেখাবো। রুমা অভিযোগের স্বরে বলল, ছোটো ভাইয়া, আমাদের জন্য তুমি এমন একটা শাড়ি আনতে পারলে না? রিফাত বলল, এটা তো আর ছিল না। ঠিক আছে, এমন পেলে তোদের জন্য নিয়ে আসবো। নীলিমা বলল, আমার জন্য আনবে। তুই শাড়ি পরিস কবে থেকে? এখন থেকে পরবো, আপু ভাবিদের সাথে ম্যাচিং করে। ঠিক আছে, আনবো। তাঞ্জু বলল, আনবো বললে কি হবে? বাকির নাম ফাঁকি? তাহলে তোরা কি চাইছিস, এখনই শাড়ি কিনতে চলে যাব? রুমা বলল, এখন কেন যাবে? এটাই আমাদের দিয়ে দাও, ভাবিকে এমন আর একটা কিনে দাও। শিলা মেয়েকে ধমকে দিল, এটা আবার কেমন অভ্যেস? অন্যের জিনিস তুই কেন নিবি? তাঞ্জু যুক্তিবাদীর মতো বলল, অন্যের জিনিস কেন হবে ভাবি? ভাবির জিনিস মানেই তো আমাদের জিনিস। ভাই যেমন আমাদের, ভাবিও তেমন। রাফাত মীমাংসিত করার জন্য বলল, তাহলে তো হয়েই গেল, শাড়িটা তোদের ভাবির কাছে থাক, যেহেতু ওর জিনিস তোদের জিনিস। তোদের ইচ্ছে হলে ভাবির থেকে পড়বি, সমস্যা কী? অর্ণির সাথে সাথে বলল, না, আমি কাউকে আমার জিনিস পরতে দেই না। তোমাদের যদি শাড়িটা এতটাই ভালো লাগে তাহলে তোমরা এটা নিতে পারো, কোনো সমস্যা নেই। রাফাত অরণ্যের উত্তর শুনে বিস্মিত হয়ে তাকালো। রুমা, তাঞ্জু, নীলিমা হই হই করে শাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাকিরা তাদের উপহার নিয়ে চলে গেল। অরণি মুখ ভার করে সব কিছু গোছাতে লাগলো। রাফাত মুচকে এসে বলল, থ্যাঙ্কস অরণি,
তোমার মনটা খুব বড়। অর্ণি চট করে বলল, আমার না, তোমার মন বড়, একেবারে আটলান্টিক মহাসাগরের চেয়ে বিস্তৃত। তুমি কি রাগ করেছো? না, রাগ কেন করবো? খুশিতে আমার নাচতে ইচ্ছে করেছে। আচ্ছা, কালকে আমি তোমার জন্য এর চেয়ে সুন্দর শাড়ি কিনে নেব। কোনো দরকার নেই, আমি ঠিক করেছি শাড়ি পরাই ভুলে যাব। অর্ণি প্লিজ, সিম্পল একটা বিষয় নিয়ে এত মাইন্ড করলে চলে? ওরা ছোট মানুষ, তুমি দেখছি তোমার মায়ের মতোই কথা বলছো। ছোট মানুষ মানে কি? রুমা আমার চেয়ে কয়েক বছরের বড়, হিসাব করছো? বয়স দিয়ে আর কি আসে যায়? ও আমার ছোট বোন, তাই সম্পর্কে তোমারও ছোট। অর্ণি অবশিষ্ট প্যাকেটগুলো আলমারিতে ঢুকিয়ে লাগলো। রাফাত বলল, কালই আমরা শপিং যাব। আমি আর জীবনেও তোমার সাথে শপিং যাব না। তবা করলাম, 7 দিন পর রিপোর্ট আনার কথা বলছি না, তখন যাওয়া যায়। ও ভালো কথা, এখন টেস্টের রিপোর্ট কোথায় পাবে বলো? তোমার মা যে দেখতে চাইছিল। আরে ধুর, মায়ের কি 7 দিন পর মনে থাকবে? শোনো, তোমার মাকে তোমার চেয়ে আমি ভালো চিনি। তিনি যে কী পরিমাণ হিপোক্রিট। রিফাত কঠিন মুখে বলল, এবার কিন্তু একটু বেশি হচ্ছে। হিপোক্রিট মানে কি? যা সত্যি তাই। আমার মা আমার ভাবির সাথে কখনো এমন করে না। আমাকে মা এতটা স্নেহ করে না যতটা ভাবিকে করে। মা কি বলে জানো? আরে তুই তো আমার সাথে সারা জীবন থাকবি না, কিন্তু আমার এই মেয়ে আমার সাথে সারা জীবন থাকবে। মৃত্যুর আগে এই আমার মুখে পানি এনে দিবে। তাই তোর থেকে ওর মূল্য আমার কাছে অনেক বেশি। তুই নিজের মেয়ে হয়ে যা পারবি না, ও পরের মেয়ে হয়ে সেটা করবে। তোমার মা এসব কিছু বোঝেন? এসব কথা কোনো চিন্তা করেন? সবার চিন্তা ধারণা তো এক হয় না। পৃথিবীতে সব মানুষকে এক দাঁড়িপাল্লায় মাপলে হবে বলো? আচ্ছা, তুমি নিজে কি করো তোমার ভাবির মতো? একবার ভেবে দেখো, তুমি তোমার ভাবির মতো কত জিনিস নিয়েছো। তোমার ভাবি কখনো রাগ করেছে? উল্টে তুমি কলেজ যাওয়ার সময় তোমাকে ভাত মেখে খাইয়েছে। তুমি কখনো ননদের জন্য এরকম করতে পারবে? এখন তুমি কি চাইছো? আমি তোমার বুড়ি বুড়ি বোনদের ভাত মাখিয়ে খাইয়ে দেই? ভাত মেখে খাওয়ানোর কথা তো বলিনি। অ্যাটলিস্ট ওদের সাথে ফ্রেন্ডলি তো হতে পারো। ওরা তো আমার সাথে ফ্রেন্ডলি না, তাহলে আমি কেন পারবো? পারবো না। এই কথা বলে অরণি বালিশে মাথা রাখলো। রাফাত ওর পাশে শুতে নিলে অরণি বলল, খবরদার, তুমি এখানে শোবে না। হয় মেঝেতে যাও, না হলে সোফায় যাও, না হলে কিন্তু আমি ঘর থেকে বের হয়ে যাব। ওকে ওকে, কাম ডাউন, আমি শুচ্ছি না, বালিশ নিতে এসেছি। রাফাত নিজের বালিশটা নিয়ে একটা চাদর বিছিয়ে মেঝেতে শুয়ে পড়লো। মেঝেতে কার্পেট থাকায় শুতে অসুবিধা হয় না। অরণি পুরনো শোয়ার সময় বিড়বিড় করে বলল, মিথ্যুক, আমার সাথে কথাও বলবে না তুমি। এরপর কেউ কারোর সাথে কথা বলল না, অথচ দুজনে সারা রাত জেগে উঠল। সকালবেলা বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটল সম্পূর্ণ ভিন্ন এক বিষয় নিয়ে। পাত্রপক্ষে বিয়েতে নিষেধ করছে। এখন সেই দোষটা অরণির ঘাড়ে এসে পড়ছে। কারণ সে পাত্রপক্ষের সামনে গিয়েছিল। পাত্রপক্ষ নাকি অরণিকে দেখে রুমাকে রিজেক্ট করেছে। এই নিয়ে বাড়ির শুরু হলো ঝগড়াঝাটি, তর্কাতর্কি। রুমা অরণিকে দেখে কাঁদতে কাঁদতে মুখের উপর দরজা লাগিয়ে দিল। কি আশ্চর্য, অরণি জানেই না তার দোষ কোথায়। আবার ঘরে ডেকে পাঠিয়েছে। ঋতু এসে বলল, ভাবি, আপনারে বড় আম্মা ডাকছেন। অরণি প্রস্তুত ছিল, তাকে একগাদা ভাষণ শুনতে হবে, তবে সেও জবাব তৈরি রেখেছে। তাকে কথা শোনালে সে মুখে কুলু বেটে বসে থাকার মতো মেয়ে না। অরণি গায়ে ওড়না জড়িয়ে ঋতুর কাঁধে হাত দিয়ে বলল, চলো। ঋতু ভীত কণ্ঠে বুকে থুতু মেরে বলল, তোমার ডর তো লাগতেছে ভাবি। কিসের ডর? কোনো ডর নেই, চল। ঋতু দরজার সামনে দাঁড়িয়ে রইল। অরণি ভেতরে ঢুকে কাটছাট গলায় বলল, ডেকেছেন মা? রাবেয়া বিছানায় পায়ের উপর পা তুলে বসে আছেন, দৃষ্টি তীক্ষ্ণ, চেহারা গম্ভীর। তার এই দৃষ্টিকে সবাই ভয় পায়, কেবল অরণি ছাড়া। রাবেয়া যেন হুঙ্কার দিয়ে বলল, সেদিন পাত্রপক্ষের সামনে যাওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছিল? আমি বিনা কারণে যাইনি, কাজে গিয়েছিলাম। আমার হাতে নাস্তা ভরা ডিশ ছিল। তোমাকে নাস্তা পরিবেশন করতে কে বলেছে? তুমি না কি ঋতু? আমি আসলে জানি না মা, আমি কে, আপনি বলে দিন। মাঝে মাঝে নিজেকে পুষ্পর মাও মনে হয়, মাঝে মাঝে ঋতুও মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় এই বুঝি এই বাড়ির মেহমান, কিন্তু কখনো বাড়ির বউ মনে হয় না। সেটা তোমার গাফিলাতি। এই বাড়ির বউ হওয়ার মতো কি এমন করেছো তুমি? জীবনে সবচেয়ে বড় ভুল ছিল তোমার সাথে আমার ছেলের বিয়ে দেওয়া। এটা শুধু আপনার না, আমার জীবনে সবচেয়ে বড় ভুল যে আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। তাই নাকি? অল্প পানির মাছ হঠাৎ বেশি পানিতে এসে পড়লে যা হয়, তোমার মতো লাফালাফি করে। মাছ তো অকারণে লাফালাফি করবে না। যদি পানিতে বিষ থাকে, তাহলে যান বাঁচানোর জন্য লাফালাফি করতে হয়। রাবেয়া ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তুমি কি আমাকে বিষ বলতে চাইছো? ছি মা, আপনি যদি আমাকে অল্প পানির মাছ না বলেন, তাহলে আমি আপনাকে বিষ কেন বলবো? আশা করি নিজের অবস্থান তুমি ভালো করেই বোঝো, সীমা ছাড়িও না। আমি নিজের অবস্থান অবশ্যই খুব ভালো করে বুঝি, আশা করি বাকিরাও তা দ্রুত বুঝে যাবে। এরপর থেকে আর কখনো আমাদের বাড়ির কোনো মেয়েকে পাত্র দেখতে এলে তুমি তার সামনে যাবে না। আমার যাওয়ার কোনো ইচ্ছেও নেই। আর যেই বিয়ে হওয়া, সেটা এমনিই হবে। আমি গেলেও হবে, না গেলে হবে। রাবেয়া টিপ্পিনি কাটার উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তুমি কি বুঝে তোমার ছোটো বোনের কথা ওদের সামনে বলতে গিয়েছিলে? কী ভেবেছিলে ওরা রুমাকে রেখে তোমার বোনের জন্য প্রস্তাব পাঠাচ্ছে?
এই কথা শুনে অরণি সত্যি হতভম্ব। মহিলার অন্তর এত নোংরা। অরণি নিজেকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় জবাব দিল, আমার মধ্যে এত জটিলতা নেই। আমি এসব চিন্তা করিনি। ওরা সরল মনে জিজ্ঞাসা করেছে, তাই আমি সরল মনে উত্তর দিয়েছি। এছাড়া অথই মাত্র ক্লাস 9-এ পড়ে। ওরা বিয়ের কথা চিন্তা খুব দেরি। অথচ তোমার হাবভাব দেখলে মনে হয় বোনের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। এমন কথা আপনি চিন্তা করলেন কীভাবে? ওই রকম একটা 38 বছরের লোকের সাথে আমার বাচ্চা বোনের বিয়ে, এটা কি কখনো সম্ভব? কি জানি, তোমাদের জন্য তো সব কিছু সম্ভব। যেখানে তোমার মা তোমাকে এক কাপড়ে পাঠাতে পেরেছে, মেয়ে জামাইকে পর্যন্ত এক কানাকড়ি দেয়নি, উল্টে হাত ভরে নিয়েছে সেই ফ্যামিলি বিলিং করে, তুমি আর কি শিখবে? অরণি মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল। ভদ্রমহিলা আবার এই বিষয়ে খোঁচা মেরেছেন। অথচ রাফাত তাকে কথা দিয়েছিল যে তার মা এই বিষয়ে আর কখনো অরণির সাথে লাগতে আসবে না। অথচ তিনি আজকে একই কাজ করলেন। হ্যাঁ, অরণির সাথে যখন রাফাতের বিয়ে হয় তখন রাফাত মোহরানার সাথে মিটিয়ে দিয়েছিল। সেই টাকা অরণি নিজের ব্যাংকে জমিয়ে রেখেছে। কিন্তু রাবেয়া মনে করেন অরণির টাকা তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। অরণির বাবা নেই, বড় ভাই আর মা আছেন। বড় আপার স্বামী হিসাবে দুলাভাইও আছেন। বিয়ের পর অরণির বড় ভাই অনিকেত রাফাতকে স্বর্ণের ঘড়ি, আংটি সহ অনেক উপহার দিয়েছিল। অরণির দুলাভাইও দিয়েছেন। সেই সব কিছু অরণি নিজের লকারে রেখে দিয়েছিল। রাফাত নিজেই অরণির হাতে তুলে দিয়েছিল, কারণ সে যৌতুক নিবে না। তাই অরণি শ্বশুরবাড়ির মানুষদের জিনিসগুলো দেখায়নি। পরোক্ষ হলেও সেই সব যৌতুকের পর্যায়ে পড়ে। অরণি জিনিসগুলো বাঁচিয়ে রেখেছে, যদি কখনো সুযোগ হয় তাহলে ভাইয়ের জিনিস ভাইকে ফিরিয়ে দিবে, নাহলে নিজে খরচ করবে, তার শ্বশুরবাড়ির লোকদের দিবে না। রাবেয়া এইসব বিষয়ে জানে না বলে ভাবেন অরণির পরিবার ফকির, সেজন্য এত খারাপ ব্যবহারের সুযোগ পান। অরণির গলা গরম কণ্ঠে বলে উঠল, মুখ সামনে কথা বলুন মা, আমার ফ্যামিলি সম্পর্কে এভাবে বলে আপনি কে? আমি তো বলবো, যাও দেখছি তাই বলবো। নেওয়া ছাড়া দেওয়ার কি আছে, শিখেছ? দেওয়া নিয়মটা কে তৈরি করলো? আপনার মতো লোভী মানুষরা। রাবেয়া কাছে এসে শটান করে অরণির গালে চড় মারল। কোন সাহসে আমাকে তুমি লোভী বলছো, বেয়াদব মেয়ে? দরজা থেকে সেই দৃশ্য দেখে বিস্ময় মুখে হাত চলে এলো ঋতুর। সে দৌড়ে শিলা চাচির ঘরে গেল। শিলা চাচি মোবাইল থেকে রাফাতকে ফোন করে পুরো ঘটনা জানালো। ঋতু হচ্ছে রাফাতের ব্যক্তিগত গোয়েন্দা। বাড়িতে কখন কি হয় সব খবর ঋতুই চালান করে রাফাতের কানে। অরণিকে দিয়ে মশলা পাঠানোর কাহিনী ঋতুর থেকে জানতে পেরেছিল রাফাত। চর খাওয়ার পর একটা শব্দ উচ্চারণ না করে শাশুড়ির রুম থেকে বেরিয়ে আসে অরণি। সে মুখ খুলে আজকে ভয়াবহ জ্বর হতো। অরণি ঘরে এসে দরজা আটকায়, ওয়াশরুমে ঢুকে যায়। জামাকাপড় না খুলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। উঁচু শাওয়ার থেকে ঝপঝপ পানি অরণির শরীর ভিজিয়ে দেয়। অরণি মাথা ঠান্ডা করার চেষ্টা ব্যর্থ। প্রায় 1.5 ঘন্টা গোসল শেষ করে সে রুমে এসে লাগেজ ব্যাগ গোছায়। এই প্রায় 1.5 ঘন্টা সময় সে শুধু শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকেছে, অন্য কিছু করেনি। ঠান্ডায় গলা বসে গেছে। ভেজা কাপড় বদলে অরণি হালকা জ্বর লাগলো। তবু এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। সে ট্যাক্সি ডেকে এক্ষুনি বেরিয়ে যাবে। মোবাইল হাতে নিল উবার কল করার জন্য। দেখলো রাফাতের 11টা মিস কল। এখন আবার রাফাত কল দিচ্ছে। অরণি সেই কল ধরলো না, কেটে দিল। রাফাত মেসেজ করলো, প্লিজ অরণি ফোনটা ধরো, প্লিজ, দোহাই লাগে। অরণি তাও ধরলো না। এই মানুষটার প্রতি তার সবচেয়ে বড় রাগ। জোর করে তাকে বিয়ে করেছিল রাফাত, আর এইভাবে কষ্ট দিচ্ছে। সে বাড়িতে অরণির কোনো সম্মান নেই, চাওয়া পাওয়া নেই, দাম নেই। সেই বাড়িতে অরণি থাকবে না। কিন্তু বাড়ি থেকে বের হয়ে সময় গায়ে কাঁপুনি দিয়ে জ্বর চলে এলো। সিঁড়ি থেকে নামতে মনে হলো মাথা ঘুরে পড়ে যাবে। চোখ মুখ সে ঝাপসা দেখছে। রীতি এসে অরণির পায়ে ধরে কাঁদতে লাগলো। ছোটোভাবে, আল্লাহর কসম আপনি যাইয়েন না। অরণি শীতল কণ্ঠে বলল, ঋতু আমাকে ধরে একটু বিছানায় নিয়ে যাবে? ঋতু অরণিকে ধরে বিছানায় নিয়ে এলো। অরণির শরীর এখন মারাত্মক গরম। ঋতু অস্থির হয়ে অরণির মাথায় জলপট্টি দিতে শুরু করলো। অরণি চুপচাপ বিছানায় শুয়ে ছিল। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সারাদিন কিছু খেলো না সে। জোর করে তাকে পানি পর্যন্ত খাওয়ানো যায়নি। সন্ধ্যায় রিফাত ফিরল। সে ঢাকার বাইরে ছিল, তাই বাড়ি ফিরতে এত দেরি হলো। রুমে ঢুকে দেখলো ঋতু অরণির মাথার কাছে থম মেরে বসে আছে। অরণি ঘুমন্ত। রাফাত নিম্নেশ্বরে জিজ্ঞাসা করলো, কী অবস্থা? জ্বর একটু কমেছে, এখন অনেকটা ভালা, কিন্তু ভাবি সারাদিন কিছু খায়নি কেন? ঋতু মাথা নিচু করে বলল, বড় আম্মা লগে গুসা করছে, তুই যা নিচ থেকে খাবার নিয়ে আয়, আমি ওর পাশে বসছি। আমি নিচে যাইতে পারবো না ছোটো ভাইয়া। কেন? বড় আম্মা আমারে দেখলে বকবে। সারাদিন আমি ভাবির কাছে ছিলাম, নিচে তারা আমারে অনেকবার ডাকছে, আমি যাইনি। রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে তাহলে তুই এখানে বসে থাক, আমি যাচ্ছি। রাফাত ফ্রেশ হয়ে পোশাক বদলে নিচে নামলো। সবাই ড্রয়িং রুমে ভিড় করে বসে আছে, যেন বিশেষ সভা বসাতে প্রস্তুত। রাফাত কারোর সাথে কোনো কথা না বলে রান্নাঘরে ঢুকে অরণির জন্য খাবার পাততে রাখলো। হঠাৎ রাবেয়া উঠে এসে বললেন, অরণি কিছুদিন তার বাপের বাড়িতে রেখে আয়, ঠিক হয়ে যাবে। রাফাত নির্বিকার স্বরে বলল, অরণি কোথাও যাবে না মা। এতক্ষণে নিশ্চয় বউয়ের থেকে সব শুনে ফেলেছিস, তাই এখন মাকে দোষী মনে করছিস।
তোর বউ আমার সাথে কি করছে জানিস? রাফাত লম্বা করে শ্বাস নিয়ে বলল, অরণি আমাকে কিছুই বলেনি, ওর সাথে আজকে সারাদিন আমার একবারও কথা হয়নি। রাবেয়া তীক্ষ্ণ কণ্ঠে বলল, এটাও আমি বিশ্বাস করবো এতক্ষণ তোর কাছে বিচার না দিয়ে থাকতে পেরেছ? রাফাত খাবার নিয়ে চলে যেতে যেতে বলল, তুমি অরণিকে চর দিয়ে ঠিক করনি মা, তাও ঋতুর সামনে। এটা খুব অন্যায় করেছো। মনে রাখো, চরটা অরণি গালে না, আমার গালে লেগেছে, আর আমি এটা কোনোদিন ভুলবো না। এইটুকু বলে হনহন করে রান্নাঘর থেকে চলে গেল রাফাত। সিঁড়ির কাছে যেতে দেখলো রুমা দাঁড়িয়ে আছে সামনে, কোমরে হাত দিয়ে বলল, ছোট ভাইয়া, কার জন্য খাবার নিয়ে যাচ্ছ তুমি? রাফাত জবাব না দিয়ে রুমাকে পাশ কাটিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছিল। রুমা তখন উচ্চস্বরে আওয়াজ বলল, দিন দিন দেখছি জরুকা গোলাম হয়ে যাচ্ছ, জাদুটোনা করছে নাকি? রাফাত পা থেমে উপরে ঋতু দাঁড়িয়েছিল অরুণী রুমের দরজার কাছে, সব কিছু শুনছিল। রাফাত ঋতুর হাতে খাবার প্লেট দিয়ে বলল, ভেতরে যা। ঋতু গেল, কিন্তু পদ্মার আড়ালে ঠিক কান পেতে রইল সব শোনার জন্য। রাফাত নিচে নামলো আবার। রুমার সামনে দাঁড়িয়ে কঠোরভাবে প্রশ্ন করলো, কি বললি তুই? রুমা ফটাফট জবাব দিল, বলেছি জরুকা গোলাম, মানে বউয়ের চাকর। রাফাতের শরীরে যেন বিদ্যুৎ চড়ে গেল। ঠাস করে একটা চর রুমার গালে কষিয়ে মারল। ঋতু কেঁপে উঠল পদ্মার আড়াল থেকে। রাফাত মেঘের মতো গর্জন করে বলল, বেয়াদবির একটা লিমিট থাকে, তুই সেই লিমিট ক্রস করে ফেলছিস, চলে যা আমার সামনে থেকে। ঋতুর ভয়ে হাত পা কাঁপছে। আজ সকাল থেকে বাড়ির ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে, এইসব কোথায় গিয়ে থামবে কে জানে। রুমা কাঁদতে কাঁদতে রুমে চলে আসে, ধপাস করে দরজা আটকে দিল। এই মেয়ে শুধু একটাই কাজ পারে, আর কিছু না পারুক। রাফাতের মেজাজ এখনও ঠান্ডা হচ্ছে না। অরণি এইবারই কেউ পছন্দ করে না, সে এটা জানে। গতকাল যখন অরণি রুমাতের শাড়িটা দিয়ে দিচ্ছিল, তখন রাফাত খুশি হয়েছিল, ভেবেছিল এবার বুঝি বোনরা ভাবিকে একটু পছন্দ করবে, বাড়ির লোকের কাছে নিজের স্ত্রীর ভালো একটা ইমেজ তৈরি হোক, এটা কে না চায়। কিন্তু কিছুই হলো না, উল্টে এখন অরণির সবার কাছে দোষী সাব্যস্ত, তাও বিনা দোষে। রুমার পাত্রপক্ষ পছন্দ করেনি, এখানে অরণির দোষ কি? রাফাত রুমে এসে দেখলো অরণি উঠে গেছে। রাফাত ঋতুকে ইশারা করে চলে যেতে বলল। ঋতু নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল। রাফাত অরণির সামনে এসে বলল, সারাদিন খাওনি কেন? অরণি হাঁটু জড়িয়ে অন্যদিকে মুখ ফুরিয়ে বলল, আমি এবারই অন্ন খাবো না, তুমি এক্ষুনি আমাকে আমার বাড়িতে রেখে আসবে। তোমার বাড়ি? তাহলে এটা কার বাড়ি? এই বাড়ির আমার কখনো নিজের বাড়ি মনে হয় না। ঠিক আছে, তাহলে তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো। সত্যি তো? কিন্তু খাওয়ার পর। অসম্ভব, আমি খাবো না। তাহলে আমি তোমাকে যেতে দিব না। অরণি বাধ্য হয়ে খাবার খেলো। রাফাত অপেক্ষায় ছিল কখন অরণি খাওয়া শেষ হয়। যখন শেষ হলো তখন কাছে এসে বলল, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো অরণি, একটা সংসার টিকতে হলেও কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়। পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছু মেনে নিতে হয়। সবসময় মাথা গরম করলে চলে না। তুমি আজকে মায়ের উপর রাগ করেছো, এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। রাগ করে সারাদিন না খেয়ে থেকেছো, এটাও মানলাম, ইটস ওকে। তোমার রাগ করাটা নর্মাল, কিন্তু তার মানে এই না যে রাগ করে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। তাহলে কিন্তু ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। অর্ণি তিরিক মেজাজে বলল, তুমি কি বোঝাতে চাইছো আমাকে? তোমার মা আমাকে থাপ্পড় মেরেছে, তারপরে আমি এ বাড়িতে পড়ে থাকবো? আমার কি কোনো মান সম্মান নেই? আমি তো স্বীকার করছি যে আমার মায়ের কাজটা ভুল ছিল, তিনি অবশ্যই অন্যায় করেছেন, কিন্তু তুমি কি খুব ভালো কাজ করেছো? মা তোমাকে পছন্দ করে না এটা জানার পর কেন তুমি তার সাথে খারাপ ব্যবহার করো? এভাবে তুমি আর নিজের ইমেজ খারাপ করছো। তুমি কি বলতে চাও সরাসরি বলো। আজকে মাকে লোভী বলাটা তোমার উচিত হয়নি। ও এতক্ষণে তাহলে লাইনে এসেছো, তোমার মায়ের কাছে ওকালতি করতে এসেছো। আমি তোমার মাকে কেন লোভী বললাম? আর তোমার মা যে আমার গালে চড় মারলে, এটা কোনো দোষ না। আমি কিন্তু আগেই বলেছি কাজটা ঠিক হয়নি, কিন্তু এটাও সত্যি যে তুমি মাকে লোভী না বললে তিনি তোমাকে চড় মারতেন না। মায়ের হাত তুমি আনছো অরণি, মুখে মুখে তর্ক না করে দিন দিন তাতিয়ে তুলছো। তিনি তোমার মায়ের বয়সী, তার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। সে যতই খারাপ হোক, তার প্রতি তোমার ন্যূনতম শ্রদ্ধা থাকা উচিত। মা হিসাবে সম্মান দিতে না পারো, অ্যাটলিস্ট অপমান কর। অরণি শটান করে রাফাতের গালে চড় মারল। রাফাত সাথে সাথে চোখ বন্ধ করে হলো। আজ আর হতভম্ব হলো না। অরণির হাতে চড়কে সে অভ্যস্ত। অরণি চিৎকার করে বলল, তুমি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাবে, আমার তোমাকে সহ্য হচ্ছে না। রাফাত একবার বলতে মন চাইল, আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো? তোমাকে ভালোবাসা। কিন্তু কেন জানি কথাটা গলা দিয়ে বের হলো না। রাফাত নিজেই রুম থেকে বের হয়ে গেল। অরণি বালিশে মাথা রেখে রাগে কাঁপতে লাগলো। রাফাত সবসময় অরণির দোষটাই দেখে, মা আর বোনকে তো কখনোই কিছুই বলে না। যত দোষ সব অরণির। ইচ্ছে করছে রাফাতের মাথাটা ফাটিয়ে দিতে। অরণির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, রাগ অভিমানের অশ্রু। হঠাৎ পেছন থেকে এসে নরম গলায় কেউ ডাকলো, ভাবি। অরণি পেছনে দাঁড়িয়ে দেখলো ঋতু দাঁড়িয়েছে। আপনারা একটা কথা বলবো ভাবি? অরণির চোখ মুছতে মুছতে বলল, বলো ঋতু। ঋতু সিঁড়িতে ঘোটা অরণিকে বিস্তারিত জানালো। রুমা অরণিকে নিয়ে খারাপ কথা বলেছে, তাই রাফাত তাকে চড় মেরেছে, রাবের সাথে দুর্ব্যবহার করেছে।
ঋতু নিচে গিয়ে সব জানতে পেরেছে। রাফাত নাকি বলেছে অরণির গালে চর মারা মানে আমার গালে চর মারা। অরণি এসব শুনে আশ্চর্য হয়ে গেল। রাফাতের থেকে ব্যবহার তো আশা করেনি। এখন রাফাতকে চর মারার জন্য খুব খারাপ লেগেছে। ঋতু চলে যাওয়ার পর অরণি মন দিয়ে ব্যাপারগুলো চিন্তা করলো। রাফাত তাকে আজ খারাপ কিছু বলেনি, যদিও অরণি কখনোই তার শাশুড়ির সাথে মিশতে পারবে না, কিন্তু রাফাত চায় তারা যাতে মিলেমিশে থাকুক। তাই নিজের দিক থেকে শুধু একটা চেষ্টা করেছে। সেজন্য রাফাত গালে চর দেওয়াটাও সমীচীন হয়নি। আফসোস হচ্ছে শুধু। অরণি রুম থেকে বের হলো। রাফাত এখন কই আছে সে জানে। নিশ্চয় বাগানে মাদুর বিছিয়ে শুয়ে আছে। অরণি ছাদের সাথে লাগোয়া স্টিল সিঁড়ি দিয়ে নেমে চলে এলো। যা ভেবেছিল চাই, রাফাত এখানেই আছে। অরণি গিয়ে রাফাতের সামনে বসলো। রাফাত ওকে দেখে সাথে সাথে অন্যদিকে ঘুরে গেল। অরণি কম যায় না। রাফাত যেদিকে ঘুরছে অরণি এবার সেদিকে গিয়ে বসলো। রাফাত আবার অন্যদিকে ঘুরে গেল। অরণি আবারও ওই দিকে গেল। তাদের এই ঘোরাফেরার কাহিনী চলতে থাকলো। এক পর্যায়ে রাফাত বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? কোনো সমস্যা নেই, রুমে চলো। আমি যাব না। কেন? এমনি। ঠিক আছে, তাহলে আমিও আজকে এখানে থাকবো। রাফাত জবাব দিল না। ভুরুকুচকে অন্যদিকে তাকিয়ে রইল। অরণি রাফাতের পাশে শুতে শুতে বলল, আচ্ছা এখানে তুমি ঘুমাও কীভাবে? ভয় লাগে না হঠাৎ যদি সাপ চলে আসে? রাফাত এবারও কিছু বলছে না। অরণি কুনুই দিয়ে রাফাতের পিঠে খোঁচা মারল। রাফাত এর মতো বিরক্তিসূচক শব্দ করে বলল, কী হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন? ইচ্ছে করছে না। অরণি কিছুক্ষণ আগে রেগে তাকিয়ে রইল। সেও দেখবে রাফাত কতক্ষণ চুপ করে থাকতে পারে। একটু পরে আকাশ ভেঙে জোরে বৃষ্টি নামলো। বলা নেই কওয়া নেই তুমুল বর্ষণ। রাফাত উঠে বসতে বলল, অরণি রুমে চলো, তোমার আবার জ্বর আসবে। অরণি আবারও জেদ ধরল। চোখ বন্ধ করলে বলল, আমি যাব না। এতক্ষণ আমার কথা শুনছো না, এখন আমি শুনবো না, যাও প্লিজ। অরণি দোহাই লাগে, ওঠো। নো। রাফাত কিছুতেই অরণিকে ওঠাতে পারছে না, তাই বাধ্য হয়ে নিজের শরীর দিয়ে এভাবে অরণিকে আবৃত করে একটা ফোঁটা বৃষ্টির পানি থেকে স্পর্শ করতে না পারে। অরণি রাফাতের পাগলামে দেখে খিলখিল করে হেঁটে উঠল। দুহাত রাফাতকে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকে বলল, আজ আমি কোথাও যাব না। রাফাত শীতল শরীর নিমেষে উষ্ণ হয়ে গেল। তাদের বিবাহিত জীবনে ৩৭ দিন পর আজ প্রথমবারের মতো তারা আজ ঘনিষ্ঠ হয়েছে। এর আগে কখনো অরণির এত কাছাকাছি আসা হয়নি। আজকের রাতটা রাফাতের জন্য সবচেয়ে বিশেষ। সে অরণির চুলে মুখ ডুবিয়ে দিল। মনে মনে পৃথিবীর সবচেয়ে সুন্দর সৌরভ বুঝি এই চুলের মধ্যে আছে। হঠাৎ করে রাফাতের মনে হলো, বেহেশতের কি শুধু মায়ের পায়ের নিচে থাকে, নাকি বউয়ের চুলের সুগন্ধে থাকে? চলবে অরণি তোমার জন্য প্রথম পার্ট ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।